জি, আসসালামু আলাইকুম। সুপ্রিয় পরীক্ষার্থীবৃন্দ, কেমন আছেন? ৪৯তম স্পেশাল বিসিএস শিক্ষা আমাদের একদমই দরজায় কড়া নাড়ছে। আমরা আসলে যে প্রস্তুতি কতটুকু নিতে পেরেছি, সাধারণ জ্ঞানের অংশ, বিষয়ভিত্তিক অংশ, আশা করি যে আপনাদের প্রস্তুতি খুব ভালোভাবেই চলছে। আর সেই প্রস্তুতিকে শানিত করতে এবং অনেক বেশি আপনার ত্বরান্বিত করতে লাইভ এমসিকিউর এই আয়োজন, বিষয়ভিত্তিক অংশ হিসেবে ব্যবস্থাপনার অংশটি নিয়ে আমি আপনাদের সাথে আছি। ইতিমধ্যে আপনারা চেনেন, আমি গোলাম কিবরিয়া খন্দকার, সহকারী অধ্যাপক ব্যবস্থাপনা, কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজ, কুমিল্লা। আমি ২৭তম বিসিএস এর একজন কর্মকর্তা। তো আজকে আমরা ইতিমধ্যে কিন্তু আমাদের ব্যবস্থাপনার যে প্রথম পত্র, যে অংশটুকু, সেটা কিন্তু আমরা শেষ করেছি। এখন আমাদের চলছে দ্বিতীয় পত্র, অর্থাৎ পার্ট 2, ম্যানেজমেন্ট প্রসেস। এবং সেখানে আজকে আমরা ইন্ট্রোডাকশন, অর্থাৎ ম্যানেজমেন্ট থটের ইন্ট্রোডাকশন নিয়ে মনে করেন যে আপনাদের সাথে ক্লাস শুরু করতে যাচ্ছি। আজকের ক্লাসটি আমরা যেভাবে সাজিয়েছি আপনারা দেখছেন। ম্যানেজমেন্ট থট, এখানে ডিফাইন ম্যানেজমেন্ট থট আছে, স্কোপ অফ ম্যানেজমেন্ট আছে, ইন্ডাস্ট্রিয়াল রিভলিউশন এবং অর্থাৎ শিল্প বিপ্লব, ইন্ডাস্ট্রিয়াল রিভলিউশনের কজেস অ্যান্ড কনসিকুয়েন্সেস, অর্থাৎ কারণ এবং ফলাফল। এটা খুব গুরুত্বপূর্ণ টপিক, একটু মনোযোগ দিয়ে শুনবেন। আচ্ছা, আমাদের ক্লাসিক্যাল থিওরিগুলা, ক্লাসিক্যাল থিওরির মধ্যে 3টা থিওরি: ব্যুরোক্রেসি থিওরি, অ্যাডমিনিস্ট্রেটিভ থিওরি এবং সায়েন্টিফিক ম্যানেজমেন্ট থিওরি। এগুলো ইয়াতে মনে হবে যে আমাদের টপিক খুব কম, কিন্তু এগুলোর কিন্তু যে ডেপথ অনেক বেশি। এবং যেহেতু সমকালীন বিশ্বের আমাদের ম্যানেজমেন্টের উন্নয়নের পিছনে এদের ভূমিকা অনেক বেশি, সেহেতু এগুলোর গভীরে আমাদেরকে যেতে হবে। সুতরাং সাথেই থাকুন। সুপ্রিয় পরীক্ষার্থীবৃন্দ, ক্যান্ডিডেট, আগামীর বিসিএস ক্যাডার, আমাদের প্রথম আপনারা দেখতে পাচ্ছেন ম্যানেজমেন্ট থট, অর্থাৎ ইভলিউশন অফ ম্যানেজমেন্ট থিওরি। কীভাবে মনে করেন যে আমাদের এখানে এসেছে ক্লাসিক্যাল অ্যাপ্রোচ, বিহেভিওরাল অ্যাপ্রোচ, কোয়ান্টিটেটিভ সিস্টেমস এবং কন্টিনজেন্সি, বিভিন্ন রকম। আমরা যদি দেখি ম্যানেজমেন্ট থটটা আসলে যে কি, ম্যানেজমেন্ট থট বলতে বোঝানো হচ্ছে ম্যানেজমেন্ট থট রেফার্স টু দি ইভলিউশন অফ আইডিয়াজ অ্যান্ড থিওরিজ রিলেটেড টু ম্যানেজিং অর্গানাইজেশন ইফেক্টিভলি। তার মানে সংগঠনকে কার্যকরভাবে ম্যানেজ করার সাথে সম্পৃক্ত আইডিয়া এবং থিওরির উন্নয়ন, ক্রমোন্নতি বলতে বোঝানো হচ্ছে যে কি ম্যানেজমেন্ট থট। ইট ইনক্লুডস ভেরিয়াস স্কুলস অফ থট সাচ এস সায়েন্টিফিক, অ্যাডমিনিস্ট্রেটিভ, হিউম্যান রিলেশনস, মডার্ন থিওরিজ। দিস থটস help improve efficiency, productivity, and organizational structure. Management thought guides managers in decision making, planning, and controlling organizational activities. অর্থাৎ এটা বলছে যে এই যে ব্যবস্থাপনা চিন্তাধারা, অর্থাৎ ব্যবস্থাপনা যে আজকে পেশা হিসেবে গড়ে উঠল, এটা আসলে যে কিভাবে আসছে, সেটার সাথে ইন্ডাস্ট্রিয়াল রিভলিউশন কিভাবে সম্পৃক্ত, সেই বিষয়গুলো নিয়েই কিন্তু আজকে লেকচারটা সাজানো হয়েছে। এবং এখান থেকে কিন্তু যে কি আমাদের প্রশ্ন আসার সম্ভাবনা কিন্তু অনেক প্রবল। হোয়াট ইজ ম্যানেজমেন্ট থট? দেখি ব্যবস্থাপনা চিন্তাধারা বলতে কি বোঝায়। অর্থাৎ ব্যবস্থাপনা চিন্তাধারা বলতে ব্যবস্থাপনার ধারণা, তত্ত্ব, নীতিমালা ও চিন্তাধারার ক্রমবিকাশকে বোঝায়, যা বিভিন্ন সময়ে সামাজিক, অর্থনৈতিক ও প্রযুক্তিগত প্রেক্ষাপটে গঠিত হয়েছে। অর্থাৎ ব্যবস্থা সংক্রান্ত ধারণা, তত্ত্ব, নীতিমালা ও চিন্তাধারাগুলো একদিনে কিন্তু আজকের এই লেভেলে আসে না, এটা যে ধাপে ধাপে এসেছে। এবং যার শুরুটা হচ্ছে আপনার শিল্প বিপ্লব, অর্থাৎ 1750 থেকে 1850, এই 100 বছরে। এরপরে ধাপে ধাপে এটা কিভাবে আজকের রূপ পরিগ্রহ করেছে সে বিষয়েই কিন্তু হচ্ছে যে কি আলোচনা করে ম্যানেজমেন্ট থট। আপনারা অনার্সে কিন্তু যে ম্যানেজমেন্ট থট নামে কিন্তু যে একটা কোর্স কিন্তু পড়েছেন, কেউ আবার মাস্টার্সে গিয়ে এটা পড়েছে, অর্থাৎ ম্যানেজমেন্টের পুরো ইভলিউশনটাকে নিয়ে। আরও যদি একটু বিস্তারিত দেখি, অর্থাৎ ব্যবস্থাপনা চিন্তাধারা হলো ব্যবস্থাপনা বিভিন্ন ধরনের চিন্তাধারা, তত্ত্ব, ধারণা একটি ধারাবাহিক উন্নয়ন প্রক্রিয়া। ঠিক আছে, এটা একদম সোজা সাপটা কথা। এর মাধ্যমে সংগঠনের কাজ কিভাবে আরও দক্ষভাবে করা যায় তা বোঝার চেষ্টা করা হয়। বিভিন্ন যুগে, যেমন প্রাচীনকাল, শিল্প বিপ্লব, আধুনিক যুগ ইত্যাদি সময়ে ব্যবস্থাপনার পদ্ধতি ও কৌশল
পরিবর্তিত হয়েছে, যেমন বৈজ্ঞানিক ব্যবস্থাপনা তত্ত্ব, প্রশাসনিক ব্যবস্থাপনা তত্ত্ব আছে, মানব সম্পর্ক তত্ত্ব প্রভৃতি। এই চিন্তাধারাগুলো সংগঠনের লক্ষ্য অর্জনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। তাই ব্যবস্থাপনা চিন্তাধারা বুঝতে পারলে একটি প্রতিষ্ঠান তার নীতিমালা ও কৌশল আরও কার্যকরভাবে নির্ধারণ করতে পারে। তার মানে ব্যবস্থাপনা চিন্তাধারা, অর্থাৎ আমরা কি করি, আমরা কিন্তু আমাদের একটা জিওলজিক্যাল অথবা আমাদের যে একটা জাতির ইতিহাস কিন্তু শিক্ষার্থীদেরকে পড়ানো হয়, ঠিক তেমনটি হচ্ছে। অর্থাৎ কিভাবে এই জাতিটা বর্তমান পর্যন্ত প্রতিষ্ঠিত হলো, ঠিক তেমনটি ব্যবস্থাপনা আজকের লেভেলে যে আসলো এবং সেটা কোথায় থেকে শুরু করে আজকের লেভেলে দাফে দাফে আসছে, সেই বিষয়টা যে সাবজেক্টে পড়ানো হয় সেটাই হচ্ছে যে কি ব্যবস্থাপনা চিন্তাধারা, ম্যানেজমেন্ট থট। আর আমরা বলছি যে ব্যবস্থাপনা, এর আগেও ব্যবস্থাপনা, তাহলে কি শিল্প বিপ্লবের আগে ব্যবস্থাপনা ছিল না? ছিল, হয়তো সুসংগঠিত না, অসংগঠিতভাবে। আর তখন শিল্প বিপ্লবের কারণেই কিন্তু প্রতিষ্ঠান হয়েছে বড়। এর আগে কিন্তু প্রতিষ্ঠান এত ব্যাপক ছিল না, ছোট্ট প্রতিষ্ঠান, উৎপাদন হতো ছোট্ট, মানে ক্ষুদ্র লেভেলে, সুতরাং ব্যবস্থাপনাও ছিল কি ছোট। তার মানে হচ্ছে যে স্বাভাবিক যে ধ্যান ধারণা, এটা দিয়ে কিন্তু প্রতিষ্ঠান পরিচালনা করা অনেক সহজ ছিল। কিন্তু শিল্প বিপ্লবের ফলে যখন উৎপাদন ব্যবস্থা একটা বৈপ্লবিক পরিবর্তন আসে, তখন কিন্তু যে কি দেখা গেল যে আর আগের মতো ওই ছোট্ট লেভেলের দিয়ে কিন্তু যে চলছে না। এবং এমনকি আগে মালিকরাই কিন্তু প্রতিষ্ঠান উৎপাদন করতেন, বিক্রি করতেন এবং হচ্ছে তার ব্যবসা পুরোটা দেখাশোনা করতেন। কিন্তু শিল্প বিপ্লবের ফলে যখন দেখা গেল যে প্রতিষ্ঠান অনেক বড় হয়ে গেল, তখন দেখা যাচ্ছে যে তাদের আর ক্ষুদ্র জ্ঞান দিয়ে তারা আর ব্যবসাটা পরিচালনা করতে পারছেন না। তখন কিন্তু থার্ড পার্টি কিন্তু আসলো তার ব্যবসাটা কি পরিচালনার দায়িত্ব নিতে, যেটা ব্যবস্থাপনা বিপ্লব ঘটে গেল আরেকটা আর কি। শুধু আমরা একটু দেখি শিল্প বিপ্লব, সবচেয়ে গুরুত্বপূর্ণ কনসেপ্ট। তাহলে শিল্প বিপ্লব কি বলছে? শিল্প বিপ্লব মানব সভ্যতার ইতিহাসে এক যুগান্তকারী পরিবর্তন। এটি এমন একটি সময়কাল যখন উৎপাদনের পদ্ধতি, অর্থনৈতিক কাঠামো, সামাজিক জীবন, প্রযুক্তি ব্যবস্থায় আমূল পরিবর্তন ঘটে। শিল্প বিপ্লব প্রথম শুরু হয় 18 শতাব্দীর মাঝামাঝি ইংল্যান্ডে। 18 শতাব্দী, মনে রাখবেন যে 18 শতক শুরু হয়েছে কিন্তু 1701 থেকে। 1701 থেকে 1800 সাল পর্যন্ত এটা 18 শতক। আবার 1801 থেকে 1900 সাল পর্যন্ত এটা কিন্তু হচ্ছে কি 19 শতক। তাহলে মাইন্ড ইট, তাহলে শিল্প বিপ্লবে শুরু হয়েছে কিন্তু যে কি অষ্টাদশ শতকের মাঝামাঝি থেকে। শিল্প বিপ্লব প্রথম শুরু হয় অষ্টাদশ শতাব্দীর মাঝামাঝি ইংল্যান্ডে। ইংল্যান্ড বলুক, ব্রিটেন বলুক, যুক্তরাজ্য বলুক, ইউরোপ বলুক, যাই বলুক, বুঝতে হবে যে শিল্প বিপ্লবটা সেখানেই হয়েছিল। পরে তাই ইউরোপ, আমেরিকা এবং পৃথিবীর অন্যান্য দেশে ছড়িয়ে পড়ে। শিল্প বিপ্লবের সময়কাল, এখন বিভিন্ন বিপ্লব বলা হচ্ছে, যেমন এখন বলে না, এখন চতুর্থ শিল্প বিপ্লব চলছে আমাদের পৃথিবীতে, মানে যে কার্যক্রম বলে যে এটা বিভিন্ন জায়গায় হচ্ছে চতুর্থ শিল্প বিপ্লব। চ্যালেঞ্জ, আমরা কি প্রস্তুত কিনা চতুর্থ শিল্প বিপ্লব কি? তাহলে প্রথম শিল্প বিপ্লব হয়েছে নিশ্চয়, দ্বিতীয় হয়েছে, তৃতীয় হয়েছে, তারপরে না চতুর্থ। তাহলে আমরা দেখি বিপ্লবের এই যে 4টা স্তর আসলে যে কি। প্রথম শিল্প বিপ্লব 1760 থেকে 1840, বিভিন্ন সময় বিভিন্ন রকম বলে, বা 1750 থেকে 1850 এরকম আমরা বলি। কাঁচামাল, তাইলে প্রথম শিল্প বিপ্লব কোথায় হয়? ইংল্যান্ডে। কিভাবে হয় সেটা বলা হচ্ছে হস্তচালিত। এর আগে উৎপাদন ব্যবস্থা ছিল হস্তচালিত, মানে যে যা তৈরি করতো, যেমন এই যে এখনো তো আমাদের কি খাদি শিল্পতে কি হাতে তৈরি করে, তো হাতে তৈরি করতে আপনার গতিটা কি আর কি পরিমাণে কি সময় উৎপাদন করতে পারে, আর মেশিনে কি পরিমাণ উৎপাদন করতে পারে, দুইটার মধ্যে নিচে আকাশ পাতাল তফাৎ। ঠিক আপনার প্রথমে হয় জেমস ওয়াটের স্টিম ইঞ্জিন আবিষ্কার। স্টিম ইঞ্জিন আবিষ্কার অর্থাৎ বাষ্প ইঞ্জিন আবিষ্কারের ফলে কিন্তু যন্ত্রপাতি আবিষ্কৃত হতে শুরু করে। এই যন্ত্রপাতি যখন আবিষ্কৃত হয় তখন হয়ে গেল কি, আগে মানুষ যখন হাতে যা উৎপাদন করত, এখন কি এসে গেল, হাতের পরিবর্তে এসে গেল যন্ত্রচালিত উৎপাদন। আগে একই সময়ে হয়তো যে 10 ইউনিট, এখন একই সময়ে একটা মেশিনে 1000 ইউনিট। তাহলে উৎপাদন ব্যবস্থায় শতগুণ কি বেড়ে গেল। সুতরাং এই উৎপাদন ব্যবস্থায় যে যুগান্তকারী পরিবর্তন, এটার নামে হচ্ছে যে কি শিল্প বিপ্লব। যে কোনো ক্ষেত্রে বিপ্লব মানে হচ্ছে রিভলিউশনারি চেঞ্জ, বিপ্লব, রিভলিউশন। ঠিক আছে, তাহলে রেভলিউশন কি, যেমন কেউ মনে করেন যে আপনার আগে প্রতিনিয়ত ফেল করতো সে কোনো রকম ড্রপ আউট, হ্যাঁ, কিন্তু সে এসে ব্যাক করে কোনো কারণে হয়তো ইন্সপিরেশন নিয়ে সে এসে যখন দেখা গেল যে কি সে পাস করছে তো করছে, ক্যাডার অফিসার হয়ে গেছে। তার মানে যে ছিল জোরে পড়া সে হয়ে গেছে ক্যাডার অফিসার। তখন বলে যে তুমি তো বিপ্লব সাধন করে ফেলছো। তার মানে কি,
এটাকে বলা হচ্ছে যে আসলে যে যুগান্তকারী একটা পরিবর্তন। আর এই শিল্পর ক্ষেত্রে এই যুগান্তকারী পরিবর্তনটা হয়েছে দেখে, অর্থাৎ হস্তচালিত যন্ত্রের পরিবর্তে মেশিন চালিত যন্ত্রে যখন উৎপাদন শুরু হলো এবং উৎপাদন যখন একটা উলম্পন দেখা গেল, তখন এটাকে বলা হচ্ছে শিল্প বিপ্লব। এবং এটা হচ্ছে প্রথম শিল্প বিপ্লব। তাহলে দ্বিতীয় শিল্প বিপ্লব কি? এটা হচ্ছে 1870 থেকে 1914। কিভাবে এটা শিল্প বিপ্লব বলছে যে এবারে কি আবিষ্কার হয়ে গেছে? প্রথমত স্টিম ইঞ্জিন, বাষ্পীয় ইঞ্জিন, এবারে বিদ্যুৎ আবিষ্কার হয়ে গেছে। আবিষ্কার হলো ইস্পাত, রেল ও রাসায়নিক শিল্পে মনে করেন যে আপনার হয়েছে। এগুলো যে আবিষ্কার হয়ে গেল, এখন বিভিন্ন ক্ষেত্রে কিন্তু কি করে দিল, যে আবার বিপ্লব সাধন করলো। এটাকে বলা হচ্ছে ইতিহাসে দ্বিতীয় শিল্প বিপ্লব। তৃতীয় শিল্প বিপ্লব কি? 1960-এর দশকে এবারে কি হয়ে গেল? অটোমেশন, মানে কম্পিউটার আবিষ্কার হয়ে গেল। অর্থাৎ চার্লস বেবিজ কি কম্পিউটার আবিষ্কার করে ফেললেন। কম্পিউটার আবিষ্কার করার ফলে তো এখন হচ্ছে কি আর লেখালেখির কারবার নাই। তাহলে দেখা যাচ্ছে অনেক কিছু অটোমেশন হয়ে গেল, স্বয়ংক্রিয়ভাবে তৈরি হতে শুরু করলো। ও তথ্য প্রযুক্তির কি হলো, এখানে উত্থান হলো। এবং ইতিহাসে এই সময়টুকুকে বলা হচ্ছে তৃতীয় শিল্প বিপ্লব। এখন বলছে যে চতুর্থ শিল্প বিপ্লব, মানে বর্তমানে সেটা কি? অর্থাৎ এআই এর যুগ। এআই এখন এমন লেভেলে গেছে, কম্পিউটার প্রযুক্তি এমন লেভেলে গেছে, কৃত্রিম বুদ্ধিমত্তা এমন লেভেলে, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স গেছে। এখন যদি সেই এআইকে, যদি চ্যাট জিপিটিকে যদি বলা হয় আমাকে একটা কবিতা লিখে দিন, আজকে তো ভাদ্র মাস চলছে, শরৎকাল, কি সুন্দর কাশফুল নদীর পাড়ে, এই নিয়ে আপনি একটা কি করুন, 10 লাইনের একটি কবিতা লিখে দিন। ঠিক 10 সেকেন্ডের মধ্যে এআই 10 লাইনের একটা কবিতা লিখে দিবে। কি অবাক বিষয়, অবাক বিস্ময়। তার মানে হচ্ছে যে এখন আমাকে এই যে এই যুগের সাথে কিন্তু যে কি খাপ খাইয়ে চলতে হলে আমারও কিছু কি লাগবে, প্রস্তুতি লাগবে। আমাকে নিজেকে প্রস্তুত করতে হবে, এটার সাথে খাপ খাইয়ে সামঞ্জস্য রেখে, কনসিস্টেন্সি রেখে আমাকে চলতে হবে। যেমন বলছে চতুর্থ শিল্প বিপ্লব, অর্থাৎ কৃত্রিম বুদ্ধিমত্তা, রোবোটিক্স, আইওটি ও ডিজিটাল প্রযুক্তির বিকাশ। এর ফলে হচ্ছে কি চাকুরি ব্যবস্থা, আগে যে কাজটা মনে করেন যে আপনার ব্যক্তি করতো, এখন কিন্তু ব্যক্তি করছে না, এখন করছে রোবট, রোবোটিক্স, এআই করছে। তো এআই যদি করে তাহলে কি করতে হবে, যে আমাকে চিরাচরিত পদ্ধতির পরিবর্তে কিন্তু যে নতুন পদ্ধতিতে কিন্তু নিজেকে প্রস্তুত করতে হবে। তাহলে এটা গেল আমাদের চতুর্থ শিল্প বিপ্লব। এবারে যদি আমরা একটু আসি, দেখি যে শিল্প বিপ্লবের প্রধান বৈশিষ্ট্য সমূহকে আমরা সংক্ষিপ্তভাবে এখানে করি, সামনে আরো বিস্তারিত। এক হচ্ছে যন্ত্রের ব্যবহার। যন্ত্রের ব্যবহার অর্থাৎ কি হলো, হাতের কাজের পরিবর্তে স্টিম ইঞ্জিন, স্পিনিং জেনি ও পাওয়ার লুম ব্যবহৃত হতে থাকে। কারখানা ব্যবস্থা হয়ে গেল কি গৃহকর্ম ভিত্তিক উৎপাদনের বদলে এটা হয়ে গেল একটা কারখানা ভিত্তিক উৎপাদন শুরু। এর আগে উৎপাদন হতো কিন্তু যে ঘরে কুটির শিল্পের স্টাইলে আর কি, অর্থাৎ পরিবারের সদস্যরা মিলে উৎপাদন করতেন, সারাদিনে যতটুকু উৎপাদন করতে পারতেন। কিন্তু না, এখন আলাদা জায়গায় কারখানা তৈরি হলো এবং সেখানে কিন্তু কি মেশিন স্থাপন করা হলো, মেশিনে উৎপাদন কিন্তু যে চলছে। শ্রম বিভাজন অর্থাৎ কাজগুলো ভাগ করে দক্ষতা অনুযায়ী কর্মী নিয়োগ দেওয়া হতে শুরু করলো। এটা শিল্প বিপ্লবের বৈশিষ্ট্য, কারণ কাজের আপনার ডাইমেনশন বেড়ে গেছে। যেহেতু ডাইমেনশন বেড়ে গেছে, যে যেটাতে মনে করেন যে আপনার বিশেষজ্ঞ অথবা ভালোভাবে পারে তাকে সেই কাজে দায়িত্ব দেওয়া শুরু করলো, অর্থাৎ শ্রম বিভাজন শুরু হয়ে গেল। শহরায়ন অর্থাৎ নগরায়ন তৈরি হলো, অর্থাৎ মানুষ গ্রাম থেকে শহরে আসে কাজের জন্য, ফলে শহর গড়ে ওঠে। মানুষ গ্রাম থেকে আসা শুরু করলো কারণ শহরে কারখানা গড়ে উঠেছে, সেই কারখানা থেকে উৎপাদনের কাজের জন্য কিন্তু নতুন লোকের দরকার। তাহলে তারা দলে দলে শহরে আসলো। যখন আসলো একটা জায়গায়, তখন চারদিকে কিন্তু যে কি থাকার জন্য তার বাড়িঘর নির্মাণ করতে হলো, খাওয়ার জন্য তার হোটেল, মনে করেন যে আপনার হলো মার্কেট তৈরি হলো, বাজার তৈরি হলো। এভাবে কিন্তু কি নগরায়ন শুরু হলো কিন্তু এই কারখানাকে কেন্দ্র করে। পরিবহন ও যোগাযোগ, রেলপথ, নৌকা ও সড়কের উন্নয়ন ঘটে। অর্থাৎ দেখা যাচ্ছে এক অঞ্চলের মানুষ আরেক অঞ্চলে যাবে ব্যবসার কারণে, বাণিজ্যের কারণে। তাহলে কি শুরু হয়ে গেল, রেলপথের আপনার হলো নৌকা। আর মনে করেন যে আপনার যেহেতু স্টিম ইঞ্জিন আবিষ্কার হয়ে গেছে, সুতরাং নৌকা, যন্ত্রচালিত নৌকা শুরু হয়ে গেল, সড়ক ব্যবস্থা তৈরি হলো। এখন যদি আমরা একটু দেখি শিল্প বিপ্লবের কিছু ইতিবাচক দিক, যেমন কি হলো, উৎপাদন বৃদ্ধি পেল এবং পণ্যের দাম এতে কমে যায়। কারণ উৎপাদন বৃদ্ধি পেল, আর উৎপাদন বৃদ্ধি পাইছে দেখি তো এটাকে বলা হচ্ছে যে কি প্রথম শিল্প বিপ্লবে আমরা জানি যে উৎপাদন বৃদ্ধি হলো। নতুন নতুন প্রযুক্তি উদ্ভাবনের উত্থান, প্রথম ইয়াতে কিন্তু যে কিছু প্রযুক্তি আবিষ্কার হয়। দ্বিতীয় শিল্প বিপ্লবে কিছু
আবিষ্কার হয়েছে, তৃতীয় শিল্প বিপ্লবে কিছু আবিষ্কার হয়েছে, কর্মসংস্থান বাড়ে ও বাণিজ্যের সম্প্রসারণ হয়। হ্যাঁ, উৎপাদন যত বাড়লো কি হলো, মানুষ আসলো, মানুষের কর্মসংস্থান হলো উৎপাদনকে জিয়ে রাখার জন্য। আবার এই উৎপাদিত পণ্য যেহেতু এক জায়গায় যখন অধিক উৎপাদন হয়ে যায়, তাহলে অতিরিক্ত যে উৎপাদিত পণ্য সেটাকে বিক্রি করার জন্য নতুন জায়গা তারা খুঁজলো, অন্য অঞ্চল, অন্য সভ্যতা, অন্য দেশের সাথে তাদের কি ব্যবসা বাণিজ্যের কিন্তু যে কি সম্প্রসারিত হলো। এখন যার যত সুবিধা তার তত অসুবিধা, যার কিছুটা যদি ইতিবাচক থাকে কিছুটা কিন্তু কি নেতিবাচক থাকে। তাহলে শিল্প বিপ্লবের কিছু নেতিবাচক দিক যদি আমরা দেখি যে শ্রমিক শোষণ, শিশু শ্রম ও দীর্ঘ সময় কাজ করতে হতো। তাহলে শ্রমিক শোষণ তৈরি হলো আর কি, যে শ্রমিকদেরকে, সেটা তো আমরা আগে দেখেছি প্রচুর বিভিন্ন জায়গায়, শুধু উৎপাদনকে কেন্দ্র করে। শুধুমাত্র এই উৎপাদনের কাজে ব্যবহার করার জন্য আফ্রিকা থেকে হিউজ পরিমাণ কালোদেরকে কিন্তু আমেরিকাতে নেওয়া হলো। কেন? তারা এই কষ্টকর ক্লান্তিকর কাজটা কিন্তু তাদেরকে দিয়ে করবে। পরিবেশ দূষণ ও সামাজিক বৈষম্য বেড়ে যায়, কারণ মেশিন চলছে, যন্ত্র চলছে হয় ডিজেল দিয়ে নয়তো কয়লা দিয়ে, সুতরাং যা দিয়ে হোক জ্বালানির কারণে কিন্তু কি ধোঁয়া তৈরি হচ্ছে, সাউন্ড তৈরি হচ্ছে, সুতরাং সেটা কিন্তু আশেপাশে পরিবেশকে কি শুরু করলো, দূষণ শুরু করলো এতে। আর যেহেতু উৎপাদন বৃদ্ধি পাইছে, একটা গ্রুপ কিন্তু ধনী হচ্ছে আর একটা গ্রুপ কিন্তু কি গরিব হচ্ছে। শোষণ মানে যে শোষকের তৈরি হচ্ছে, আরেকদিকে শোষিত, দুইটা অংশ, এই দুটার মধ্যে কিন্তু শ্রেণী বৈষম্য কিন্তু তৈরি হতে লাগলো। পরিবার ও সামাজিক কাঠামোও কিন্তু পরিবর্তন আসা শুরু হলো। এখন উপসংহারে যদি আমরা দেখি, শিল্প বিপ্লব ছিল মানব সভ্যতার এক গুরুত্বপূর্ণ ভাগ। এটি আমাদের আধুনিক শিল্পায়িত সমাজের ভিত্তি তৈরি করে দিয়েছে। তবে এর ইতিবাচক ফলাফলকে কাজে লাগাতে এবং নেতিবাচক প্রভাবগুলো মোকাবেলা করেই টেকসই উন্নয়নের পথে এগিয়ে যেতে হবে। কারণ প্রত্যেকটা জিনিসের যতটুকু পজিটিভ কিছুটা নেগেটিভ থাকবে, কিন্তু নেগেটিভের চিন্তা করলে কিন্তু তাহলে পজিটিভ কোনো দিনই আসবে না। এটা হলো অনেকটা ধার বন্ধ করে যদি ব্রহ্মটারে রুখি, সত্য বলে আমি তবে কোথা দিয়ে ঢুকি। তার মানে দরজা বা অথবা যদি জানালা আমি যদি খোলা রাখি, এর সাথে কিছুটা কিন্তু দূষণ আসবে, কিন্তু তার সাথে সাথে আলো আসবে। এখন আমাদের কাজ হচ্ছে যে এই দুটার মধ্যে ক্ষতিটাকে, নেতিবাচকটাকে যতটুকু মিনিমাইজ করা যায় মিনিমাইজ করে ইতিবাচকটাকে গ্রহণ করা। এখন যদি বলা হয় যে কজেস অফ ইন্ডাস্ট্রিয়াল রিভলিউশন, শিল্প বিপ্লবের কারণসমূহ, শিল্প বিপ্লব কেন ঘটলো, শিল্প বিপ্লব কেন ঘটলো বলছে, শিল্প বিপ্লব কেন ঘটেছিল তা বোঝার জন্য আমাদের অর্থনৈতিক, রাজনৈতিক, সামাজিক ও বৈজ্ঞানিক বিভিন্ন দিক বিশ্লেষণ করতে হবে। নিচে শিল্প বিপ্লবের প্রধান কারণগুলো ব্যাখ্যা করা হলো। 1. বৈজ্ঞানিক আবিষ্কার ও প্রযুক্তির উন্নয়ন। তাহলে কিছু জিনিস আবিষ্কার হয়েছে এবং প্রযুক্তির কি হয়েছে, ডেভেলপমেন্ট হয়েছে যুগে যুগে। তো ফলে যেমন 1700 শতক থেকে ইউরোপে বিভিন্ন বৈজ্ঞানিক আবিষ্কার ঘটে। জেমস ওয়াটের স্টিম ইঞ্জিন, এটা গুরুত্বপূর্ণ। মানে জেমস ওয়াট মানে শিল্প বিপ্লবের কথাটা বললে জেমস ওয়াটের নাম আসবে। জেমস ওয়াটের স্টিম ইঞ্জিন, স্পিনিং জেনি, পাওয়ার লুম বলতে বোঝানো হচ্ছে আপনার বৈদ্যুতিক তাঁত আর কি। হ্যাঁ, মানে যে আগে তো আছে হস্তচালিত তাঁত, তো আমাদের এখনো আছে। লুম বলতে বোঝানো হচ্ছে যে তাঁত, আর এটা যদি পাওয়ার দিয়ে চলে তাহলে সেটা হচ্ছে পাওয়ার লুম ইত্যাদি আবিষ্কার উৎপাদন প্রক্রিয়ায় বিপ্লব ঘটে। এই প্রযুক্তিগুলি উৎপাদনকে দ্রুত ও সহজ করে তোলে। তাহলে দেখা যাচ্ছে বৈজ্ঞানিক আবিষ্কার ও প্রযুক্তির উন্নয়ন হচ্ছে শিল্প বিপ্লবের প্রধান কারক, 1 নাম্বার কারণ। 2 নাম্বার হচ্ছে বাণিজ্য বিস্তার ও উপনিবেশ স্থাপন। বাণিজ্য বিস্তার ও উপনিবেশ স্থাপন, এটা তো আমরা খুব ভালোভাবে জানি। কারণ হচ্ছে আমাদের উপমহাদেশটাই কিন্তু কি ছিল, ইংল্যান্ডের একটা উপনিবেশ ছিল। তো ইংল্যান্ডের যে একটা উপনিবেশ ছিল, সেটা কেন, সেটার কারণে কিন্তু আমরা জানি ইস্ট ইন্ডিয়া কোম্পানি কিন্তু প্রথমে এদেশে কিন্তু কি বাণিজ্য করতে এসেছিল। তো আমরা দেখতে পাচ্ছি যে তাহলে শিল্প বিপ্লবের এটাও একটা কারণ, যে বাণিজ্য বিস্তার ও উপনিবেশ স্থাপন। ইউরোপীয় দেশগুলো উপনিবেশ স্থাপন করে বিপুল পরিমাণ কাঁচামাল ও বাজার পায়, কারণ এখানে এসে নীল পাইলো তারা, এই যে নীল চাষে বাধ্য করলো, ঠিক আছে না। ব্রিটেন ভারতে তুলা, চা, কফি এবং আফ্রিকার স্বর্ণ ও দাস শ্রম
ব্যবহার করে বাণিজ্যিকভাবে লাভবান হয়। এটি শিল্প স্থাপনের মূলধন যোগায়। অর্থাৎ যখন দেখা গেছে যে তারা কিন্তু কাঁচামাল পেয়ে গেছে, আবার সস্তায় শ্রমিকও পেয়ে গেছে, তাহলে এই সস্তা শ্রমিক দিয়ে বিনামূল্যের কাঁচামালকে কি করলো, পরিণত পণ্যে রূপান্তর করা শুরু করলো। তার মানে হচ্ছে কি শিল্প বিপ্লব আরো ত্বরান্বিত হলো। কৃষি বিপ্লব, এগ্রিকালচার রেভলিউশন হলো। শিল্প বিপ্লবের আগে ব্রিটেনে কৃষি উৎপাদনে ব্যাপক পরিবর্তন ঘটে। চাষের নতুন পদ্ধতি, ঘূর্ণায়মান ফসল, উন্নত কৃষি যন্ত্র ইত্যাদির মাধ্যমে উৎপাদন বেড়ে যায়। অতিরিক্ত খাদ্য সরবরাহ শহরে কর্মরত শ্রমিকদেরকে যোগান দেয়। ঠিক আছে, তাহলে দেখা যাচ্ছে যে এর মধ্যে কৃষি বিপ্লব হলো। কৃষিতে উৎপাদন যখন বেড়ে যায়, সুতরাং এইটার কিন্তু কিছু অংশ কি হয়, শিল্পে আপনার কাঁচামাল হিসেবে ব্যবহৃত হয়। তো সুতরাং শিল্পে উৎপাদনটা বেড়ে গেল। 4, মূলধন সঞ্চয় ও বিনিয়োগ প্রবণতা। বণিক ও ব্যবসায়ীরা বাণিজ্য থেকে উপার্জিত অর্থ শিল্পে বিনিয়োগ করতে শুরু করে। ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান তৈরি হয়, ঋণ পাওয়া সহজ হয়, যা শিল্পায়নের গতি বাড়ায়। খেয়াল করে দেখবেন একটা কিন্তু আরেকটার সাথে খুব নিয়ারলি কানেক্টেড। ব্যাংক ব্যবস্থারও আবিষ্কার হয়ে গেল। তাদের কাজ হচ্ছে যে কি, তাদের কাছে মানুষ টাকা জমা রাখছে, জমাকৃত টাকা থেকে তারা আবার বিভিন্ন জনকে কিন্তু বুঝিয়ে শুনিয়ে কিন্তু কি শিল্পের উৎপাদনের জন্য, নতুন মেশিন কেনার জন্য, মেশিন স্থাপনের জন্য, কারখানা স্থাপনের জন্য তারা কিন্তু কি লোন দেওয়া শুরু করলো। তার মানে হচ্ছে কি উৎপাদন ব্যবস্থায় উলম্পন হলো। পরিবহন ও যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন, রেলপথ তৈরি হলো, রেল তৈরি হলো, রাস্তা তৈরি হলো। কারণ তখন আমাদের কি বাস, ট্রাক এরকম কি বিভিন্ন যন্ত্রচালিত মনে করেন যে যানবাহন কি হয়ে গেল, তৈরি হয়ে গেল, যেহেতু স্টিম ইঞ্জিন তৈরি হয়ে গেছে অলরেডি। খাল ও জাহাজ নির্মাণে উন্নয়ন হয়, কাঁচামাল পরিবহন ও পণ্যের বাজারজাতকরণ সহজ হয়। এটি শিল্পের প্রসারে সহায়ক হয়। জনসংখ্যা বৃদ্ধি ও শ্রম বাজারের সৃষ্টি। এখন মনে রাখতে হবে জনসংখ্যা যদি বাড়ে তাহলে কিন্তু যে কি আপনার একটা পরিবারে মানে মানুষ বেড়ে যাওয়া মানে হচ্ছে তার খাবারের সংস্থান করতে হবে। তো তেমনটি একটি দেশে দেশ এবং বিভিন্ন দেশে যখন জনসংখ্যা বৃদ্ধি পায় তখন এই বিপুল জনসংখ্যার জন্য কি বিভিন্ন রকম প্রয়োজনীয় চাহিদা সম্পন্ন জিনিস, খাদ্য বলি, অন্যান্য ব্যবহার্য জিনিসপত্র এগুলো কি করতে শুরু করলো, উৎপাদন করার দরকার হলো। সুতরাং উৎপাদন করতে ঘটে গেল কি শিল্প বিপ্লব। রাজনৈতিক স্থিতিশীলতা ও আইনের শাসন। ইংল্যান্ডের রাজতন্ত্র সংসদীয় শাসন প্রতিষ্ঠার ফলে রাজনৈতিক স্থিতিশীলতা বজায় ছিল। ব্যবসা বাণিজ্য সম্পত্তির নিরাপত্তা নিশ্চিত হওয়ায় উদ্যোক্তারা নিশ্চিন্তে বিনিয়োগ করতে পারেন। কারণ 1750-1800 মনে করেন যে এটা 1947 পর্যন্ত এই ভারতবর্ষই তো শাসন করছে কারা, ইংল্যান্ডে তারা। তার মানে পুরো পৃথিবী বলা হয়, একসময় বলা হচ্ছিল যে ব্রিটিশ সাম্রাজ্যে কখনো কি সূর্য অস্তমিত হয় না। অর্থাৎ একদিকে দিয়ে সূর্য অস্তমিত হলেও দেখা যায় সাম্রাজ্যের আরেক দিকে দিয়ে কিন্তু কি সূর্য উদিত হয়ে গেছে। তার মানে পুরো সাম্রাজ্যকে ধরলে দেখা যাচ্ছে যে কি সবসময় রৌদ্রময়, রৌদ্র উজ্জ্বল দিল। এটা ছিল তাদের সৌর্য এবং বীর্যের প্রতীক। সুতরাং ওই সময়টাই ছিল শিল্প বিপ্লবের, ওই সময়টাই ছিল আসলে যে কি ইংল্যান্ডের স্বর্ণযুগ। সারা পৃথিবী তার অধিকাংশ অংশ তারা কি করছে, শাসন করছে। যেহেতু শাসন করছে তারা স্থিতিশীলতা ছিল সারা পৃথিবীর মধ্যে, এক দেশের সাথে আরেক দেশের কানেক্টিভিটি ছিল, জাহাজ যোগাযোগ ছিল, বাণিজ্য মনে করেন যে ত্বরান্বিত হচ্ছিল তাদের নিজেদের শাসন এরিয়ার মধ্যে। সুতরাং শিল্প বিপ্লব সংগঠিত হচ্ছিল। 8, উদ্যোক্তা শ্রেণীর উত্থান। অর্থাৎ বণিক ও ব্যবসায়ীরা ঝুঁকি নিতে রাজি ছিল। তারা কারখানা স্থাপন, নতুন প্রযুক্তি গ্রহণ ও বড় আকারে উৎপাদনে আগ্রহী হয়ে ওঠে। যেহেতু মনে করেন যে তখন আমাদের ইস্ট ইন্ডিয়া কোম্পানি সহ বিভিন্ন কোম্পানি কিন্তু যে ছিল। এবারে যদি আমরা দেখি কনসিকুয়েন্সেস অফ ইন্ডাস্ট্রিয়াল রিভলিউশন, অর্থাৎ শিল্প বিপ্লবের ফলাফল বা পরিণতি কি, ফলাফলটা আমরা কি পেলাম শিল্প বিপ্লব হওয়ার কারণে। আমরা দেখি একটু, শিল্প বিপ্লব মানব সভ্যতার ইতিহাসে এক যুগান্তকারী পরিবর্তন এনেছিল। এর প্রভাব পড়েছে অর্থনীতি, সমাজ, রাজনীতি, পরিবেশ এবং জীবনযাত্রার প্রতিটি স্তরে। এখন আমরা যদি দেখি যে শিল্প বিপ্লবের প্রধান পরিণতি কি ছিল, প্রথমে হচ্ছে অর্থনৈতিক পরিবর্তন ঘটলো, ইকোনমিক চেঞ্জ। শিল্প বিপ্লব হলো। তাহলে আমরা যদি আবার জিজ্ঞেস করি শিল্প বিপ্লব মানে কি, আগে মানুষ হাতে উৎপাদন করতো, এখন মেশিনে উৎপাদন করে। আগে হাতে একই সময় যে পরিমাণ উৎপাদন করতো এখন 10 গুণ, 20 গুণ, 50 গুণ, 100 গুণ বা 1000 গুণ কি করে উৎপাদন করে। উৎপাদন ব্যবস্থা এই যে ব্যাপক পরিবর্তন, এটার নামে হচ্ছে যে কি শিল্প বিপ্লব। বলা হচ্ছে যে শিল্প বিপ্লবের ফলে
ফলাফলটা কি? শিল্প বিপ্লব তো হয়ে গেল, চলছে, সারা পৃথিবীতে উৎপাদন অনেক বেশি হচ্ছে। এটার ফলাফল 1 নম্বর বলছে যে অর্থনৈতিক পরিবর্তন, অর্থাৎ ইকোনমিক চেঞ্জ। বলছে শিল্প বিপ্লবের ফলে হস্তশিল্পের পরিবর্তে যন্ত্রনির্ভর কারখানায় উৎপাদন শুরু হয়, উৎপাদন দ্রুত, সস্তা ও অধিক পরিমাণে সম্ভব হয়, শিল্প কারখানা গড়ে ওঠে, নতুন নতুন চাকরি তৈরি হয় এবং আন্তর্জাতিক বাণিজ্য বৃদ্ধি পায়। এতে কি হয়? অর্থনৈতিক পরিবর্তন ঘটে। 2, শহরায়ন বা নগরায়ন অর্থাৎ আরবানাইজেশন। কারখানা ও কর্মসংস্থানের খোঁজে গ্রাম থেকে মানুষ শহরে আসতে শুরু করে, ফলে দ্রুত নগরায়ন ঘটে। লন্ডন, ম্যানচেস্টার, বার্মিংহাম প্রভৃতি বড় শহর বড় বড় শিল্পনগরীতে পরিণত হয়, কারণ ইন্ডাস্ট্রিগুলো তৈরি হচ্ছিল শহরে। সুতরাং সে শহরে যেহেতু ইন্ডাস্ট্রি তৈরি হচ্ছে, তার মানে গ্রামে তো কিছু তৈরি হচ্ছে না, সেহেতু গ্রামের মানুষ কিন্তু বেকার, তারা কাজের সন্ধানে চলে আসছে সে শহরে। সুতরাং শহরের পতন হচ্ছে, নতুন নতুন একটা কারখানায় তৈরি করে, অথবা পুরনো শহর দেখা যাচ্ছে আরো কি হয়েছে, বিস্তৃত হয়েছে। এখন শিল্প বিপ্লবের পরে নতুন একটা পরিণতি বা ফলাফল তৈরি হয়, সেটা হচ্ছে শ্রমিক শ্রেণীর উত্থান এবং তাদেরকে শোষণ করা। তাহলে এটা দেখি আমরা, এতে শ্রমিক শ্রেণীর সৃষ্টি হয় যারা দীর্ঘ সময় ধরে কম মজুরিতে কাজ করত। শিশু ও নারী শ্রমিকদের ব্যবহার করা হতো অনেক বেশি, তাদের স্বাস্থ্য, নিরাপত্তা, আবাসনের বিষয়টি ছিল অবহেলিত, অর্থাৎ তাদেরকে শোষণ করা হতো। কারণ যখন দেখা গেল যে হিউজ পরিমাণ মানুষ কাজ করার জন্য মুখিয়ে আছে, তখন দেখা যেত যে মালিক পক্ষ কি করতো, তাদেরকে সস্তায় কাজে খাটাতো, অনেক বেশি সময় কাজে খাটাতো। আমরা কিন্তু দেখি এটা করে কিন্তু 1800 শতকের শেষে বা 1900 শতকে কিন্তু অলরেডি এই যে আমাদের মে দিবস যেটা আমরা বলি ইয়েতে 1 মে, মে দিবস, সে মে দিবসে মনে করেন যে আপনার কি ঘটেছিল শিকাগোতে, অর্থাৎ তারা বলছে যে না, আমরা এত বেশি সময় আমরা কাজ করতে পারবো না এবং আমাদের মজুরিটা কি করতে হবে, বাড়াতে হবে। এবং এই দাবিতে তারা মিছিল বের করলে সেদিন কিন্তু কি হয়েছিল, গুলি চালায় শাসক পক্ষ এবং এতে কিন্তু কি অনেক শ্রমিক হতাহত হয়। আর সেই দিনের সন্ধানেই কিন্তু তৈরি হয় মহান মে দিবস, যেটাকে এখনো পৃথিবীতে প্রায় সকল দেশেই কিন্তু যে কি 1 মে কিন্তু কি আমাদের সকল প্রতিষ্ঠান বন্ধ থাকে। তাহলে দেখা যাচ্ছে শিল্প বিপ্লবের পরে মানে শ্রমিক শ্রেণী তৈরি হলো যারা কাজ করে অন্যের কারখানায়, কিন্তু এর সাথে সাথে কিন্তু তাদের আরেকটা পরিণতি তৈরি হলো, তাদেরকে মালিক পক্ষ শোষণ করা শুরু করলো। 4, আরেকটা পরিণতি বা কনসিকুয়েন্সেস হচ্ছে সমাজে শ্রেণী বিভাগ বৃদ্ধি পেল। যেমন এখনো কিন্তু আমরা বলি উচ্চবিত্ত, মধ্যবিত্ত এবং নিম্নবিত্ত, ঠিক আছে? তাহলে এই শ্রেণীভেদটা তৈরি হলো। দেখি শিল্পপতি ও ব্যবসায়ীরা ধনী শ্রেণীতে পরিণত হয় আর শ্রমিকরা গরিব থেকে যায়, ফলে সমাজে ধনী দরিদ্রের পার্থক্য বাড়ে এবং সামাজিক বৈষম্য সৃষ্টি হয়। পরিবেশ দূষণ 5 নম্বর যদি দেখি, আমরা দেখতে পাচ্ছি যে পরিবেশ দূষণ অর্থাৎ কারখানা, কয়লা এবং যন্ত্রচালিত যানবাহন থেকে নির্গত ধোঁয়া ও বর্জ্য পরিবেশকে দূষিত করে, নদী, বায়ু ও মাটি দূষণের শিকার হয়, মানুষ নানা রোগে আক্রান্ত হতে থাকে। তার মানে নতুন নতুন শিল্প কারখানা গড়ে উঠছে, তারা কিন্তু জ্বালানি হিসেবে কি করছে, বা মানে যে কয়লা অথবা গ্যাস অথবা দেখা গেছে যে ডিজেল অর্থাৎ পোড়া মোবিল তারা ব্যবহার করছে, এবং হচ্ছে যে প্রচুর ধোঁয়া উৎপাদন হচ্ছে। কারখানা নিশ্চিত বর্জ্যে মনে করেন যে আশেপাশে কি হচ্ছে, এলাকা, মাটি সহ বিভিন্ন রকম কি দূষণ করা শুরু করলো। এটার আর একটা ভালো দিক, এটা তো খারাপ দিক কিছু বলছি কোনোটা, আমরা কিন্তু ফলাফল হিসেবে কিন্তু আমরা বলছি না যে এটা নেতিবাচক, এটা ইতিবাচক, ইতিবাচক নেতিবাচক না, যা হচ্ছে সেটাই আমরা বলছি। তাহলে বিজ্ঞান ও প্রযুক্তির বিকাশ, যন্ত্রপাতি ও প্রযুক্তির ব্যাপক উন্নয়ন ঘটে কিসে? শিল্প বিপ্লবের ফলে। গবেষণায় উৎসাহ বাড়ে, ফলে নতুন নতুন আবিষ্কার হয়, কারণ মানুষ গবেষণা করতেছে। কিভাবে গবেষণা করতেছে? এই মেশিনটা দিয়ে এখন 10 ইউনিট উৎপাদন করা যায় ঘন্টা। এখন কিন্তু যে মালিক পক্ষ চিন্তা করতেছে যে এটা দিয়ে ঘন্টায় 100 ইউনিট কিভাবে উৎপাদন করা যায়। এইভাবেই তো গবেষণা প্রতিনিয়ত। যোগাযোগ, চিকিৎসা, কৃষি ও নির্মাণ খাতে বড় বড় পরিবর্তন আসে, এটা কিন্তু শিল্প বিপ্লবের ফল। 7, কর্মক্ষেত্রে নারীদের অংশগ্রহণ,
নারীরা কারখানা কাজ করতে শুরু করে, যদিও তারা কম মজুরি পেত, তবুও তারা অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হতে শুরু করে। এটি পরবর্তীতে নারী অধিকার আন্দোলনের ভিত্তি তৈরি করে। 8, নতুন রাজনৈতিক চিন্তা ও আন্দোলন। শ্রমিকদের অধিকার আদায়ের জন্য ট্রেড ইউনিয়ন গঠিত হয়। সমাজতন্ত্র, পুঁজিবাদ, মার্ক্সবাদী চিন্তাধারা জনপ্রিয় হয়ে ওঠে। অর্থাৎ শ্রমিক শ্রেণী, শোষিত শ্রেণী কিন্তু যে একটা ছায়াতলে অবস্থান নিতে থাকে, এবং তাদেরকে নিয়েও কিন্তু কিছু কিছু আন্দোলন হয়, যেগুলোকে হচ্ছে সমাজতন্ত্র, পুঁজিবাদ ও মার্ক্সবাদী কিছু চিন্তাধারা। 9, শিক্ষা ও স্বাস্থ্য ব্যবস্থার উন্নয়ন। শিল্প সমাজে শিক্ষার গুরুত্ব বাড়ে। সরকারি ও বেসরকারি উদ্যোগে তখন স্কুল কলেজ প্রতিষ্ঠিত হয়। স্বাস্থ্য খাতে গবেষণা ও হাসপাতাল স্থাপনের প্রবণতা বাড়ে। আর এছাড়া যেহেতু তো সারা দেশ থেকে মানুষরা কিন্তু এক জায়গায় কেন্দ্রীভূত হতে শুরু করছে, তো যেহেতু এখানে টাকা পয়সা আছে, এখানেই আপনার পণ্যদ্রব্য উৎপাদিত হচ্ছে, এখান থেকেই কিন্তু এই পণ্যটা অন্য জায়গায় যাচ্ছে, আসতেছে, বাণিজ্য সম্প্রসারিত হচ্ছে। ধনী শ্রেণী, মিডল ক্লাস, নিম্নবিত্ত সবাই তো থাকছে এখানে। সবার প্রয়োজনে কিন্তু স্বাস্থ্য শিক্ষা রিলেটেড অনেক হাসপাতাল, স্কুল কলেজ গড়ে উঠতে শুরু করলো। আরেকটা হচ্ছে বিশ্ব রাজনীতিতে ইউরোপীয় আধিপত্য প্রতিষ্ঠিত হয়। সেটা কিভাবে আমরা দেখি। অর্থাৎ শিল্পজাত পণ্যের বাজার ও কাঁচামালের উৎস খুঁজে ইউরোপীয় দেশগুলো উপনিবেশ বিস্তারে মনোযোগী হয়। ফলে এশিয়া ও আফ্রিকায় ইউরোপীয় সাম্রাজ্য বিস্তার ঘটে। এই বাণিজ্যের খোঁজে কিন্তু যে তারা আসা শুরু করলো, ইউরোপীয়রা ভারতবর্ষে আসলো। এই ভারতবর্ষে এসে লর্ড ক্লাইভ প্রথমে আস্তে আস্তে বাণিজ্য করা শুরু করলো। একটা পর্যায়ে কিন্তু বাণিজ্য করতে করতে কি করলো, পুরো দেশটাই চলে গেল। ইস্ট ইন্ডিয়া কোম্পানি শুনলে বোঝা যায় যে এটা একটা কিন্তু বাণিজ্যিক প্রতিষ্ঠান। এই বাণিজ্যিক প্রতিষ্ঠান একটা কিন্তু উপমহাদেশকে কি করে ফেললো, দখল করে ফেললো। পরবর্তীতে সিপাহী বিপ্লব টিপ্লব যা ঝামেলা হওয়ার পরে না এটা গেল রানীর অধীনে। এর আগ পর্যন্ত ইস্ট ইন্ডিয়া কোম্পানি কি করে ফেললো, মানে একটা দেশকে শাসন করে ফেললো আর কি, যে একটা কোম্পানি। তাহলে এশিয়া এবং আফ্রিকার এরকম অনেক কিছু। অর্থাৎ শিল্প বিপ্লব একদিকে যেমন উন্নয়ন আধুনিকতার পথ তৈরি করেছে, তেমনি এটি নতুন নতুন সামাজিক, অর্থনৈতিক ও পরিবেশগত সমস্যারও জন্ম দিয়েছে। এর ইতিবাচক ও নেতিবাচক উভয় দিক আমাদের বর্তমান সমাজে আজও দৃশ্যমান। এখন উৎপাদন ব্যবস্থা যখন মনে করেন যে আপনার ব্যাপক হলো, তখন কিন্তু কি কারো মনে করেন যে প্রতিষ্ঠানে আগে 10, 20, 50 দৈনিক 100 ইউনিট হতো প্রোডাক্ট হইতো। হ্যাঁ, তাইলে 100 ইউনিট হলে মাসে হচ্ছে 3000। এই 3000 ইউনিট একজন ব্যক্তি কুটির শিল্পের মাধ্যমে উৎপাদিত হলে উনারটা উনিই বেচা বিক্রি করতে পারতেন। এটার জন্য প্রয়োজনীয় কাঁচামাল কিনা, রসদ বা এগুলো উনি করতে পারতেন, এটা ছোটখাটো। কিন্তু উৎপাদন ব্যবস্থাপনায় যখন কি হলো, উলম্পন ঘটলো, যখন উৎপাদন হওয়া শুরু করলো, ডেইলি হয়তো যে কি 30,000 ইউনিট, মাসে যখন দেখা গেল যে কি লাখ লাখ ইউনিট, তখন দেখা গেল এই বিশাল পরিমাণ পণ্য উৎপাদন অথবা এটার কাঁচামাল ক্রয়, এটার হিসাব নিকাশ রাখা, এটাকে বিক্রি করা, এটা টাফ একটা পজিশনে পড়ে গেল। তখন যে মালিক এটা গড়ে তুলছে, ওই মালিকের পক্ষে এই প্রতিষ্ঠানটাকে ম্যানেজ করা, পরিচালনা করা কঠিন হয়ে পড়লো। তখন কিন্তু তারা কি করে ফেললো, যে নতুন নতুন এই কাজে যিনি বিশেষজ্ঞ এরকম ব্যক্তিদেরকে ব্যবস্থাপক হিসেবে নিয়োগ দেওয়া শুরু করলেন, যেটা ইতিহাসে কিন্তু একটা মোড় ঘুরে দিছে। কারণ সবসময় বলা হতো আমার প্রতিষ্ঠান আমার কাছেই নিরাপদ। কিন্তু এই শিল্প বিপ্লবের পরবর্তীতে যখন একটা ডেফিসিয়েন্সি, বিশাল ঘাটতি তৈরি হলো, তখন বাধ্য হয়ে কিন্তু কি মালিকেরা যে প্রতিষ্ঠানটা গড়ে তুলছিল, তারা তাদের সেই মালিকানাধীন প্রতিষ্ঠান কিন্তু বেতনভোগী কর্মচারীদের হাতে তুলে দিল। এবং দেখা গেল যে হ্যাঁ, বেতনভোগী কর্মচারীরা কিন্তু কি পরে সন্তানকে নিজের সন্তানের মতোই কি করছে, মানুষ করছে, বড় করছে, প্রতিষ্ঠান আরো বড় হচ্ছে। এবং এতে দেখা গেল যে এটাকে বলা হচ্ছে যে ব্যবস্থাপনা বিপ্লব। তার মানে শিল্প বিপ্লবের সাথে সাথে ব্যবস্থাপনা বিপ্লবও কিন্তু যে হয়ে গেল। তাহলে এই ব্যবস্থাপনা বিপ্লবের এই অংশে দেখা যাচ্ছে যে বিভিন্ন তত্ত্ব তৈরি হলো, বিভিন্ন মনে করেন যে আপনার তাত্ত্বিক, FW টেইলর, ম্যাক্স ওয়েবার, হেনরি ফেয়ল অথবা হচ্ছে এলটন মেও, এরকম কিছু ব্যক্তি আসলো যারা হচ্ছে উৎপাদনের এই কাজগুলোকে কিভাবে ম্যানেজ করা যায়, আরো বেশি উৎপাদন করা যায়, শ্রমিকদেরকে আরো কিভাবে মানবিক করা যায় অথবা মানবিক আচরণ করা যায়, অথবা তাদের থেকে আরো কিভাবে দক্ষ করে তোলা যায় তাদেরকে, এই সকল বিষয়ে তারা নতুন নতুন তত্ত্ব দেয়া শুরু করলেন।
এই তত্ত্বগুলোকে প্রথম তত্ত্বটাকে বলা হচ্ছে ধ্রুপদী তত্ত্ব অর্থাৎ ক্লাসিক্যাল থিওরি অফ ম্যানেজমেন্ট। কবে হয়? এটির সময়কাল হচ্ছে 1900-1930 সালে। এর মূল লক্ষ্য কি ছিল? ধ্রুপদী তত্ত্বের মূল লক্ষ্য ছিল দক্ষতা বৃদ্ধি, উৎপাদনশীলতা ও কাঠামোগত নিয়ন্ত্রণ বৃদ্ধি করা। এর প্রধান চিন্তাবিদ, এই ধ্রুপদী তত্ত্বের প্রধান চিন্তাবিদ কারা দেখেন, আমরা এগুলো কিন্তু বিস্তারিত পড়বো। এই ধ্রুপদী অর্থাৎ ক্লাসিক্যাল থিওরি অফ ম্যানেজমেন্টের প্রধান চিন্তাবিদ হচ্ছে ফ্রেডারিক উইনস্লো টেইলর, তিনি সায়েন্টিফিক ম্যানেজমেন্ট থিওরি দিয়েছেন। হেনরি পেওয়েল, তিনি অ্যাডমিনিস্ট্রেটিভ ম্যানেজমেন্ট থিওরি দিয়েছেন। ম্যাক্স ওয়েবার ব্যুরোক্রেটিক ম্যানেজমেন্ট থিওরি দিয়েছেন। ঠিক আছে, এই তিনটা হচ্ছে ধ্রুপদী তত্ত্ব, ক্লাসিক্যাল থিওরি। আছে বিহেভিওরাল থিওরি অফ ম্যানেজমেন্ট, যেটাকে আমরা বলছি আচরণগত তত্ত্ব। এই সময়কাল হচ্ছে 1930 থেকে 1950। এই তত্ত্ব মানুষের আচরণ, মনোবিজ্ঞান ও মোটিভেশনকে গুরুত্ব দেয়। এই ক্ষেত্রে যে আমাদের এলটন মেও, যিনি কি হয়তন একটা এক্সপেরিমেন্ট অর্থাৎ গবেষণা করেছেন, এই তত্ত্বের ভিত্তিতে তৈরি করছে। এছাড়া আরেকজন ছিল পেশনার এক্স ও ওয়াই তত্ত্ব, যে ডগলাস ম্যাকগ্রেগর, তারাও কিন্তু যে আরো মানবিক হওয়ার জন্য কর্মীদের প্রতি এই গবেষণাগুলো করেছেন। আসে কোয়ান্টিটেটিভ থিওরি অর্থাৎ পরিমাণগত তত্ত্ব। সময়কালটা হচ্ছে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর। এই ক্ষেত্রে গাণিতিক মডেল, পরিসংখ্যান ও কম্পিউটার ব্যবহার করে সিদ্ধান্ত গ্রহণ ও সমস্যা সমাধান শেখানো শুরু করা হয়। প্রাথমিকভাবে লজিস্টিক, ইনভেন্টরি কন্ট্রোল এবং অপারেশন রিসার্চে ব্যবহৃত হয়। এটা হচ্ছে পরিমাণগত অর্থাৎ কোয়ান্টিটিভ থিওরি। এরপরে আসে আধুনিক তত্ত্ব, মডার্ন থিওরি অফ ম্যানেজমেন্ট। এটা সময়কাল 1960 থেকে বর্তমান পর্যন্ত চলছে। এটি দুই ভাগে, একটা হচ্ছে সিস্টেম থিওরি আর একটা হচ্ছে কন্টিনজেন্সি থিওরি। সিস্টেম থিওরিতে বলা হচ্ছে প্রতিষ্ঠানকে একটি সম্পূর্ণ সিস্টেম হিসেবে দেখা হয়। এখন সব জায়গায় পুরো দেশটা কিন্তু একটা সিস্টেম, একটা প্রতিষ্ঠান একটা কি সিস্টেম। কন্টিনজেন্সি থিওরি হচ্ছে পরিস্থিতি অনুযায়ী ব্যবস্থাপনার কৌশল পরিবর্তন করা উচিত। এখন কোথাও কোথাও কিন্তু কি হতে পারে, আপনি সব সময় একই স্টাইলে চালাবেন না, মাঝে সাঝে দেখা যাচ্ছে যে কি আপনার অবস্থা বুঝে কিন্তু কি ব্যবস্থা নিতে হয়। এটাই বলা হচ্ছে কন্টিনজেন্সি থিওরি। হিউম্যান রিসোর্স থিওরি অর্থাৎ মানব সম্পদ তত্ত্ব, নেতৃত্ব, অনুপ্রেরণা, কর্মীদের উন্নয়ন ও তাদের অংশগ্রহণের গুরুত্ব তুলে ধরে। আব্রাহাম মাসলো, হার্জবার্গ এই তত্ত্বে অবদান রাখেন। মানব তত্ত্ব, যেমন আব্রাহাম মাসলো কি দিয়েছেন আমাদের, নিডস হায়ারার্কি থিওরি অর্থাৎ চাহিদা সোপান তত্ত্ব দিয়েছেন। জ্যাক তত্ত্ব, থিওরি জ্যাক, ডক্টর উইলিয়াম ওসি, ওই যে জাপানি ভদ্রলোক, এটি প্রস্তাব করেন। এটি জাপানি ও আমেরিকান ব্যবস্থাপনার শৈলীর সমন্বয়, অর্থাৎ জাপানি ব্যবস্থাপনার কিছু ভালো দিক এবং আমেরিকার ব্যবস্থাপনার কিছু ভালো দিক একত্র করে কি করলো, একটা মিক্স আপ মনে করেন যে আপনার ইয়েটা করলো। কর্মীদের প্রতি আস্থা, দীর্ঘমেয়াদী নিয়োগ, অংশগ্রহণমূলক সিদ্ধান্ত নেওয়ার উপর তিনি জোর দেন। অর্থাৎ ব্যবস্থাপনার প্রতিটি তত্ত্বই একটি নির্দিষ্ট সময়, সমস্যা ও বাস্তবতার ভিত্তিতে গঠিত। আজকে সফল ব্যবস্থাপনার চর্চা গড়ে উঠেছে এইসব তত্ত্বের সমন্বয়ের মাধ্যমে। খেয়াল রাখতে হবে। এবার শুধু আমরা ক্লাসিক্যাল থিওরিতে আমরা তিনটা থিওরির কথা বলেছি, অর্থাৎ একটা হচ্ছে সায়েন্টিফিক ম্যানেজমেন্ট থিওরি, একটা হচ্ছে অ্যাডমিনিস্ট্রেটিভ ম্যানেজমেন্ট, আর একটা হচ্ছে ব্যুরোক্রেটিক ম্যানেজমেন্ট। হ্যাঁ, তো সুতরাং এগুলো আমরা একটু বিস্তারিতভাবে আজকে পড়ব। আমরা যদি দেখি বৈজ্ঞানিক ব্যবস্থাপনা তত্ত্ব কি, অর্থাৎ শিল্প বিপ্লব পরবর্তী সময় উৎপাদনশীলতা বৃদ্ধির প্রয়োজনে উদ্ভাবিত একটি গুরুত্বপূর্ণ তত্ত্ব হচ্ছে সায়েন্টিফিক ম্যানেজমেন্ট থিওরি। এই তত্ত্বের জনক বলা হয় ফ্রেডারিক উইনস্লো টেইলরকে। তিনি যুক্তরাষ্ট্রের একজন প্রকৌশলী ছিলেন। এই জায়গাগুলো আপনাদেরকে পড়তে হবে। ফ্রেডারিক উইনস্লো টেইলর কে ছিলেন, তার বইয়ের নাম কি, কোন দেশে জন্মগ্রহণ করতেন, কোন প্রতিষ্ঠানে উনি কি করতেন, কাজ শুরু করতেন, এই জায়গাগুলো রিসার্চের জন্য কিন্তু আমাদের বইয়ের মধ্যে এসেছে এই নামগুলো। এগুলো আপনারা একটু মনোযোগ সহকারে পড়বেন। হ্যাঁ, অর্থাৎ তিনি যুক্তরাষ্ট্রে একজন প্রকৌশলী ছিলেন। তাহলে উনি কি ছিলেন? প্রকৌশলী ছিলেন, এবং শ্রমের দক্ষতা, উৎপাদন বৃদ্ধি এবং সময় সঠিক ব্যবহারকে ভিত্তি করে তিনি এ তত্ত্ব তৈরি করেন। বৈজ্ঞানিক ব্যবস্থাপনার মূল লক্ষ্য হচ্ছে উৎপাদনশীলতা ও দক্ষতা বৃদ্ধি, সময় ও শক্তি অপকরণের অপচয় রোধ, শ্রমিক ও ব্যবস্থাপকের মধ্যে সুসম্পর্ক তৈরি, কাজের মান ও গতিবৃদ্ধি। এই চারটা লক্ষ্যকে সামনে রেখে বৈজ্ঞানিক ব্যবস্থাপনা তত্ত্বটা দিয়েছেন কে? এফ.ডব্লিউ. টেইলর, অর্থাৎ ফ্রেডারিক উইনস্লো টেইলর। টেইলরের বৈজ্ঞানিক ব্যবস্থাপনার মূল নীতিমালা কি? চারটা নীতিমালার উপরে মনে করেন যে টেইলরের বৈজ্ঞানিক ব্যবস্থাপনা। এক নম্বর হচ্ছে
কাজের বৈজ্ঞানিক বিশ্লেষণ অর্থাৎ সায়েন্টিফিক স্টাডি অফ ওয়ার্ক, অর্থাৎ প্রতিটি কাজ কিভাবে সবচেয়ে দক্ষভাবে করা যায় তা পরীক্ষা ও পর্যবেক্ষণের মাধ্যমে নির্ধারণ করা। অর্থাৎ বৈজ্ঞানিক বিচার বিশ্লেষণ করে কিন্তু কি করতে হবে, যে কাজটা করতে হবে। 2, শ্রমিক নির্বাচন ও প্রশিক্ষণ। উনি বলছে বৈজ্ঞানিক পদ্ধতিতে কি করতে হবে, শ্রমিক কর্মী নির্বাচন করতে হবে এবং যার প্রয়োজন যেমন তাকে ওই পরিমাণ করে কি করতে হবে, প্রশিক্ষণ দিয়ে তার দক্ষতাটা বাড়াইতে হবে। 3 হচ্ছে দায়িত্ব বন্টন, ডিভিশন অফ রেসপন্সিবিলিটি, অর্থাৎ ব্যবস্থাপক পরিকল্পনা করবে আর শ্রমিকরা কাজ করবে, তবে একে অপরের কাজের সীমা স্পষ্ট থাকবে, তবে সবাই কিন্তু প্রত্যেকে কি থাকবেন, পরস্পরের পরিপূরক থাকবেন। এরপরে বলছে যে মানদণ্ড ভিত্তিক পারিশ্রমিক, অর্থাৎ 4 নাম্বার খেয়াল করে দেখেন, অর্থাৎ যে শ্রমিক যে যত বেশি উৎপাদন করবে তাকে তত বেশি পারিশ্রমিক দেওয়া হবে। অর্থাৎ এটা হচ্ছে যে উৎপাদন প্রতি হচ্ছে যে মজুরি, উৎপাদন বেশি মজুরি বেশি, উৎপাদন কম মজুরি কম। এটা কে বলছে, এটা বলছে যে এফডব্লিউ টেলর। কোন থিওরিতে বলেছেন, উনি বৈজ্ঞানিক ব্যবস্থাপনা তত্ত্বের মধ্যে এগুলো বলেছেন। এখন 4 প্রিন্সিপালস অফ সায়েন্টিফিক ম্যানেজমেন্ট, এই টেইলরের এই বৈজ্ঞানিক ব্যবস্থাপনা তত্ত্বের মূলনীতি হচ্ছে যে 4টা। আমরা জানি হেনরি ফিওলের মূলনীতি কিন্তু হচ্ছে 14টা ব্যবস্থাপনা সংক্রান্ত, আর এফডব্লিউ টেইলর 4টি নীতি দিয়েছেন মাত্র। 1 নাম্বার হচ্ছে বৈজ্ঞানিক পদ্ধতিতে কাজ নির্ধারণ, কাজের সর্বোত্তম পদ্ধতি নির্ধারণ করতে পর্যবেক্ষণ, বিশ্লেষণ ও পরীক্ষা করা। 2 হচ্ছে শ্রমিক নির্বাচন করতে হবে, বৈজ্ঞানিক পদ্ধতিতে শ্রমিক নির্বাচন করতে হবে, অর্থাৎ দক্ষতা অনুযায়ী সঠিক শ্রমিক নির্বাচন ও প্রশিক্ষণ দিতে হবে। 3, ব্যবস্থাপনা ও শ্রমিকের মধ্যে সমন্বয়, অর্থাৎ কোনো দ্বন্দ্ব নয়। এটা কিন্তু যে তিনি এটা বলছেন যে হ্যাঁ, হারমোনি নট ডিসকর্ড, সায়েন্স নট রুল অফ থাম, হারমোনি নট ডিসকর্ড, অর্থাৎ ঐক্যতান, কোনো রকম কিন্তু কি বিভেদ নয়। অর্থাৎ এটা বলে দিচ্ছেন যে অর্থাৎ ব্যবস্থাপনা শ্রমিকের মধ্যে সমন্বয়, দ্বন্দ্ব নয়, বরং সহযোগিতার মাধ্যমে কাজ সম্পন্ন করতে হবে। 4, এটা হচ্ছে পরস্পরের মধ্যে দায়িত্ব বিভাজন, অর্থাৎ পরিকল্পনা ও বাস্তবায়নের মধ্যে ভারসাম্য রক্ষা করা। টেলরের অবদান কি কি আছে, টাইম স্টাডি, মোশন স্টাডি, স্ট্যান্ডার্ডাইজেশনের ধারণা দেন। তিনি শ্রমিকদের কাজ নির্দিষ্ট করে দেন এবং মালিক শ্রমিক সম্পর্ক উন্নয়নের চেষ্টা করেন, অর্থাৎ উদ্দীপনা অর্থাৎ ইনসেন্টিভ দিয়ে উৎপাদন বাড়ানো তিনি কি করেন, যে চেষ্টা করেন। এরও কিছু সমালোচনা আছে, খেয়াল করে দেখেন, এর কিছু সমালোচনা আছে। এ তত্ত্বে শ্রমিকদের যন্ত্র মনে করা হয়, অর্থাৎ ওই যে বেশি কাজ তাহলে বেশি লাভ, বেশি কাজ করলে বেশি লাভ, অর্থাৎ বেশি বেতন, বেশি মজুরি। কিন্তু এটা তো একটা মেশিন না যে আপনি তাকে কি করবেন, তার তো আবেগ অনুভূতি আছে। তাহলে দেখা যাচ্ছে না, এখানে শ্রমিকদেরকে যন্ত্রের মতো মনে করা হয়, মানুষের মনোভাব ও আবেগ বিবেচনা করা হয়নি। এটি একটি ধরে নেওয়া হচ্ছে, সমালোচকদের মধ্যে ধরে নেওয়া হচ্ছে এটি একটি শোষণমূলক পারিশ্রমিক পদ্ধতি। আমরা যদি দেখি, অর্থাৎ এফডব্লিউ টেলরের বৈজ্ঞানিক ব্যবস্থাপনা তত্ত্ব শিল্প জগতে একটি বিপ্লব ঘটায়, যদিও এর কিছু সীমাবদ্ধতা আছে, তবে দক্ষতা, সময় ব্যবস্থাপনা, উৎপাদন বৃদ্ধির ক্ষেত্রে এর ভূমিকা অনস্বীকার্য। এই তত্ত্ব আজও অনেক শিল্প প্রতিষ্ঠানে কার্যকরভাবে ব্যবহৃত হচ্ছে। তার মানে এই যে বৈজ্ঞানিক ব্যবস্থাপনার হয়তো কিছুটা নেতিবাচক দিক আছে, কিন্তু এটা এখনো পর্যন্ত বিভিন্ন প্রতিষ্ঠান যে পরিচালনা করে সেখানে কিন্তু বৈজ্ঞানিক ব্যবস্থাপনার অনেকগুলো বিষয় সেখানে রাখা হয়, মানা হয়, ফলো করা হয়। আমরা এবার যাই হেনরি ফিওলের প্রশাসনিক ব্যবস্থাপনা তত্ত্ব, অর্থাৎ হেনরি ফিওলস অ্যাডমিনিস্ট্রেটিভ ম্যানেজমেন্ট থিওরি। হেনরি ফিওল কি ছিলেন? আধুনিক ব্যবস্থাপনার জনক। আর এফডব্লিউ টেলর কি ছিলেন? বৈজ্ঞানিক ব্যবস্থাপনার জনক। আমলাতন্ত্রের জনককে ম্যাক্স ওয়েবার। সুতরাং এইরকম বিভিন্ন জনক আছে, এই জনকদের নামগুলো, বাপজানদের নামগুলো মনে করেন যে আপনারা কি করবেন, মনে রাখবেন। হেনরি ফিওল ছিলেন একজন ফরাসি খনি শিল্পী। খেয়াল করে দেখেন, আগের ভদ্রলোক এফডব্লিউ টেলর ছিলেন যুক্তরাষ্ট্রের, আর উনি হচ্ছে যে ফরাসি, ফ্রান্সের। উনিও কিন্তু যে কি ছিলেন, ইঞ্জিনিয়ার ছিলেন এফডব্লিউ টেলর। এই ভদ্রলোক হচ্ছে খনি শিল্প বিশেষজ্ঞ, ব্যবসায়িক ব্যবস্থাপনা তত্ত্ব। উনি ছিলেন খনি প্রকৌশলী, উনিও প্রকৌশলী, তবে খনিজ সম্পর্ক। তিনি 1916 সালে জেনারেল অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল ম্যানেজমেন্ট নামে একটা বই লিখেন, যেখানে তিনি প্রথম একটা থিওরি দেন, অ্যাডমিনিস্ট্রেটিভ ম্যানেজমেন্ট থিওরি, যেখানে তিনি প্রশাসনিক ব্যবস্থাপনার মূলনীতি ও কার্যাবলীর উপর গুরুত্ব আরোপ করেন। ফিওলের তত্ত্বের মূল বিষয়বস্তু হচ্ছে, তিনি বলেন, অর্থাৎ হেনরি ফিওলের মতে ব্যবস্থাপনা একটি সার্বজনীন প্রক্রিয়া যা প্রতিটি প্রতিষ্ঠানে প্রযোজ্য। হেনরি ফিওল কিন্তু বারবার বলছে, আমরা বলছি এই প্রশ্নটা খুব ইম্পর্টেন্ট।
ব্যবস্থাপনা একটি সার্বজনীন প্রক্রিয়া, এই কথাটি প্রথম কে বলছে? আমরা বলছি এই কথাটি প্রথম বলছেন 2500 বছর আগে সক্রেটিস, আর দ্বিতীয় বলছেন কিন্তু যে কি হেনরি ফিওল। এটা কিন্তু মাথায় রাখতে হবে, এবং হেনরি ফিওল সেটা কিন্তু প্রমাণ করেছেন। তাহলে হেনরি ফিওল কি বলছেন? ব্যবস্থাপনা একটি সার্বজনীন প্রক্রিয়া যা প্রতিটি প্রতিষ্ঠানে প্রযোজ্য। তিনি বলেন ব্যবস্থাপনা শেখা যায় এবং এটি প্রয়োগযোগ্য একটি শাস্ত্র। খেয়াল করে দেখেন, আপনি যদি করেন, এই কপোতাক্ষ নদ কবিতা মুখস্থ করলেন বাংলা, এটা আপনি প্রয়োগ করবেন কোথায়? প্রয়োগ করার সুযোগ আছে না। কিন্তু ব্যবস্থাপনাটা কিন্তু হচ্ছে কি একই সাথে শিক্ষারও বিষয়, অর্থাৎ মানে জ্ঞান অর্জনের, আবার এটা কিন্তু অ্যাপ্লিকেশনের বিষয়। হ্যাঁ, তো সুতরাং তিনি বলেন ব্যবস্থাপনা শেখা যায় এবং এটি একটি প্রয়োগযোগ্য শাস্ত্র একটি। এই কারণে এটা কিন্তু ব্যবস্থাপনাকে উনি পেশা হিসেবে কিন্তু প্রমাণের ক্ষেত্রে আমরা এই কথাগুলো বলি। ফিওলের মতে ব্যবস্থাপনা 5টি মৌলিক কার্যাবলী, উনি প্রথম 5টি মৌলিক কার্যাবলী বলছে। হেনরি ফিওলের যে সংজ্ঞাটা নিশ্চয় আপনাদের মনে আছে, টু ম্যানেজ ইজ টু ফোরকাস্ট অ্যান্ড প্ল্যান, টু অর্গানাইজ, টু কমান্ড, টু কোঅর্ডিনেট অ্যান্ড কন্ট্রোল। 5টা কাজ, সে কাজগুলিকে বলছে ফোরকাস্ট অ্যান্ড প্ল্যান, প্ল্যানিং, টু অর্গানাইজ, অর্গানাইজিং, টু কমান্ড মানে যে নেতৃত্বটান, কমান্ডিং, টু কোঅর্ডিনেট সমন্বয়, টু কন্ট্রোল এটা হচ্ছে কি নিয়ন্ত্রণ। তাহলে আমরা এইগুলো দেখেছি। অর্থাৎ ভবিষ্যতের জন্য কাজের রূপরেখা তৈরি করা হচ্ছে পরিকল্পনা, কাজ ও সম্পদের যথাযথ বন্টন ও সমন্বয় হচ্ছে সংগঠন, কর্মীদের সঠিকভাবে দিক নির্দেশনা দেওয়া হচ্ছে নেতৃত্ব দান বা নির্দেশনা, সমন্বয় হচ্ছে বিভাগের মধ্যে সুসমন্বয় বজায় রাখা, নিয়ন্ত্রণ হচ্ছে কাজের অগ্রগতি মূল্যায়ন ও প্রয়োজনে সংশোধন। ফিওল আরো কি কি দিচ্ছে? ফিওল দিচ্ছেন, হেনরি ফিওল দিয়েছেন 14টি ব্যবস্থাপনা নীতি। বারবার পড়াচ্ছি আমরা, কারণ এই 14টি নীতি আপনার জানতে হবে, প্রত্যেকটা নীতি আপনাকে বুঝতে হবে ব্যাখ্যা বিশ্লেষণ সহ, এবং এটা কিভাবে প্রতিষ্ঠানে মনে করেন যে প্রয়োগ করা হয় সেই বিষয়গুলো অনুধাবন করতে হবে, কারণ এইখান থেকে এমসিকিউ কোশ্চেন আসবে সবচেয়ে বেশি। আজকে আবারও পড়াচ্ছি কার্য বিভাজন, অর্থাৎ বলা হচ্ছে যে একটা প্রতিষ্ঠানের কি দক্ষতা বৃদ্ধির জন্য কাজকে ভাগ করে দেয়া। কারণ এক কাজ যদি 4 জনকে দেয়া হয়, এক কাজ যদি মানে 4টা কাজ যদি একজনকে দেয়া হয়, তার পক্ষে আসলে যে কোনো কাজে ভালোভাবে করা যায় না। বরং হচ্ছে তাকে একটা কাজ দিয়ে প্রতিদিন যদি এটা করার সুযোগ হয়, তাহলে সে বারবার এটা করার কারণে তার দক্ষতা বাড়বে। 2 হচ্ছে কর্তৃত্ব দায়িত্ব। এখানে বলা হচ্ছে যে যাকে যতটুকু দায়িত্ব দেওয়া হবে ততটুকু যথাযথ সুষ্ঠুভাবে সম্পাদন করার জন্য তাকে ততটুকু কি দিতে হবে? ক্ষমতা দিতে হবে। শৃঙ্খলা, ডিসিপ্লিন, অর্থাৎ প্রতিষ্ঠানে নিয়ম কানুন, নিয়ম নীতি অনুপাতে মনে করেন যে আপনার চলবে, অর্থাৎ নিয়ম নীতি সবাই কিন্তু কি করবে? অনুসরণ করবে। কেউ মানবে কেউ মানবে না, বিষয়টা যাতে এমন না হয়। আদেশের ঐক্য, বলা হচ্ছে একজন ব্যক্তি একই সময়ে শুধুমাত্র একজন ঊর্ধ্বতনের কাছ থেকে কিভাবে আদেশ পাবে। নির্দেশনার ঐক্য, একটি উদ্দেশ্যের অধীনে একই পরিকল্পনায় কাজ করতে হবে, অর্থাৎ একটি উদ্দেশ্যের অধীনে প্রতিষ্ঠানে একটা মূল লক্ষ্য আছে, সেই লক্ষ্য অর্জনের জন্য প্রতিষ্ঠানের যাবতীয় পরিকল্পনা, যাবতীয় কার্যক্রম পরিচালিত হওয়ার নামে হচ্ছে নির্দেশনার ঐক্য। সাধারণ স্বার্থে ব্যক্তি স্বার্থ ত্যাগ, অর্থাৎ বলা হচ্ছে সবার আগে, আমরা একটা কথা বলি না সবার আগে দেশ, ঠিক ওইখানে হচ্ছে সবার আগে প্রতিষ্ঠান। প্রতিষ্ঠানের জন্য কিন্তু যে কি করতে হবে? এগিয়ে যেতে হবে। প্রয়োজনে আমার মাথা ব্যথা আছে, আজকে যাব না, বিষয়টা যাতে এরকম না হয়। মনে রাখতে হবে যে আমার মাথা ব্যথা থাকলেও আজকে যাইতে হবে, নাহলে আমার প্রতিষ্ঠানের কি বড় ক্ষতি হয়ে যাবে। তার মানে আমি আমার কথা বিবেচনা না করে প্রতিষ্ঠানের কথা কি করলাম? বিবেচনা করলাম। পারিশ্রমিক, এখন সবাইকে বলা হচ্ছে যে রেমুনারেশনটা যাতে ন্যায্য হয়, অর্থাৎ সবাই আমরা কাজ করি কিন্তু যে কি আমার পরিবার পরিজনের ভরণ পোষণের জন্য। সুতরাং পরিবার পরিজনের ভরণ পোষণের যে পরিমাণ খরচ ব্যয় বাজার দরে, সেই পরিমাণ ব্যয় যাতে আমি নির্বাহ করতে পারি, সম পরিমাণ যদি স্যালারি আমি পাই, তাহলে হচ্ছে যে কি আমি অনেক ভালোভাবে কি করব, যে কাজটা করব মনোযোগের সহিত করতে পারবো। কেন্দ্রীকরণ, বলা হচ্ছে ক্ষমতার কিছু কেন্দ্রীভূত হবে, কিছু বিকেন্দ্রীভূত হবে। সবগুলো কেন্দ্রীভূত হবে না, আবার সবকিছু কি বিকেন্দ্রীভূত হবে না। প্রয়োজন অনুপাতে সকল সিদ্ধান্ত গ্রহণের ক্ষমতা কিছুটা কেন্দ্রের কাছে সবসময় থাকবে, আর কিছুটা হচ্ছে যে কি নিচের বিভিন্ন বিভাগে আপনার দেয়া হবে। আছে স্কেলার চেন, অর্থাৎ এখানে বলছে আদেশ ও যোগাযোগের আনুষ্ঠানিক একটা শৃঙ্খল থাকবে, সবাই সবার সাথে কি থাকবে? ইন্টার কানেক্টেড থাকবে। বিন্যাস, অর্থাৎ অর্ডার, অর্থাৎ নির্দিষ্ট স্থানে সঠিক ব্যক্তি সঠিক স্থানে নিয়োজিত থাকার নামই হচ্ছে যে
আপনার মানে যে এটাকে আমরা বলি প্রিন্সিপালস অফ অর্ডার, অর্থাৎ বিন্যাসের নীতি। আচ্ছা, সাম্য, কর্মীদের সঙ্গে ন্যায়সঙ্গত ও সদয় আচরণ, যার যতটুকু তার ততটুকু তার প্রতি মনে করেন যে কি আচরণ করার নামে হচ্ছে যে কি সাম্য। একজন মানুষে মনে করেন যে আপনার বাচ্চা হয়েছে, তাহলে তাকে কি দেয়া হয়, ছুটি দেয়া হয়। তো তার এই ছুটি দেখে যদি অন্যরাও যদি ছুটি চায় তাহলে হবে কিনা? তারা যদি বলে যে সমান অধিকার দেন, তাহলে এখানে সমান অধিকার দিলে হবে না। ইকুইটি মানে ইকুয়ালিটি না, ইকুয়ালিটি হচ্ছে সমান অধিকার, আর ইকুইটি হচ্ছে যার যেটা দরকার তাকে সেটা দেয়া, যার যেটা দরকার তাকে সেটা দেয়া। এটার নামে হচ্ছে কর্মীদের সঙ্গে ন্যায়সঙ্গত ও সদয় আচরণ করা। চাকরির স্থায়িত্ব, স্টেবিলিটি অফ টেনিউর, অর্থাৎ কর্মীদের চাকরির নিশ্চয়তা দেয়াটা। আছে উদ্যোগ, ইনিশিয়েটিভ, অর্থাৎ প্রতিষ্ঠানে কেউ যদি নতুন ধারণা দেওয়ার সুযোগ থাকলে তাকে স্বীকৃতি দিতে হবে। সর্বশেষে স্পিরিট ডি কর্পস, অর্থাৎ দলীয় চেতনা, যেটি ইংরেজিতে আমাদের বইতে ইউনিটি ইজ স্ট্রেংথ হিসেবে লেখা থাকে। অর্থাৎ বলা হচ্ছে যে পুরো কর্মী বাহিনী এ টু জেড, উপরের থেকে নিচ পর্যন্ত সবাই মিলে একটা দল হবে। আর এই দলের কিন্তু প্রতিষ্ঠানের মূল লক্ষ্য অর্জনের জন্য সবাই একসাথে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করবে। এটাই হচ্ছে ব্যবস্থাপনার একতাই বল নীতি। এই তত্ত্বের কিছু গুরুত্ব আছে আমরা যদি দেখি। আধুনিক ব্যবস্থাপনায় এখানে দিক নির্দেশনা দিয়েছে, নীতি ও কাঠামো নির্ধারণে সহায়তা করে, বড় প্রতিষ্ঠানে কার্যকরী প্রশাসন গঠনের জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। সর্বশেষে যদি আমরা দেখি, হেনরি পিওলের প্রশাসনিক ব্যবস্থাপনা তত্ত্ব আধুনিক ব্যবস্থাপনার ভিত্তি তৈরি করেছে। তার 14টি নীতির প্রতিটি আজও বিভিন্ন প্রতিষ্ঠান, কর্পোরেট এবং প্রশাসনিক ব্যবস্থায় প্রয়োগযোগ্য। পিওলের তত্ত্ব ব্যবস্থাপনাকে শুধু কাজের গুণগত মান নয়, মানুষের আচরণ ও দায়িত্বের প্রতিও দৃষ্টি দিয়েছে। আমরা জানি এই কারণে হেনরি পিওলকে আধুনিক ব্যবস্থাপনার জনক বলা হয়। এবারে হচ্ছে যে আমরা আপনার আমাদের যে ধ্রুপদী তত্ত্ব, অর্থাৎ ক্লাসিক্যাল থিওরির যে 3 নাম্বার যে থিওরিটা, সেটা হচ্ছে ব্যুরোক্রেটিক থিওরি বাই ম্যাক্স ওয়েবার, আমলাতন্ত্র। অর্থাৎ ম্যাক্স ওয়েবারের আমলাতন্ত্র। আমরা কিন্তু যে সচিবদেরকে আমলা বলি, হ্যাঁ আমলা বলি, তো এখন এই আমলাটা কি খারাপ কিছু না? আমলাতন্ত্রটা আসলে যে খারাপ না, এটার ব্যবহারে এখন যদি নেগেটিভ আসে তখন হচ্ছে যে কি এটা খারাপ। অনেক সময় অনেক ভালো কিছুও কিন্তু যে কি হয়ে যেতে পারে, নেগেটিভ হয়ে যেতে পারে। তাহলে আমরা দেখি আসলে যে আমলাতন্ত্র ম্যাক্স ওয়েবার উনি কোন দেশের, এই বিষয়টা আমরা দেখি। ম্যাক্স ওয়েবার ছিলেন একজন জার্মান সমাজবিজ্ঞানী। তাহলে খেয়াল করে দেখেন, F.W. টেলর কে ছিলেন বৈজ্ঞানিক ব্যবস্থাপনার জনক, উনার জন্ম কোথায়, উনি আমেরিকান। হেনরি পিওল কে ছিলেন, উনি হচ্ছেন যে প্রশাসনিক তত্ত্বের জনক, অর্থাৎ আধুনিক ব্যবস্থাপনার জনক। উনার বাড়ি কোথায় ছিল? উনার বাড়ি ছিল ফ্রান্সে, প্যারিসে। ম্যাক্স ওয়েবার অর্থাৎ আমলাতন্ত্রের জনক, উনার বাড়ি কোথায়? উনি হচ্ছেন যে জার্মানিতে। এই তিনটা মনে রাখতে হবে। যিনি আধুনিক সংগঠন পরিচালনা কাঠামো হিসেবে ব্যুরোক্রেসি বা আমলাতন্ত্র ধারণাটি প্রথম উপস্থাপন করেন, কে বলছে? ম্যাক্স ওয়েবার। তিনি বিশ্বাস করতেন বড় এবং জটিল প্রতিষ্ঠান চালাতে একটি লিখিত নিয়মকানুন, পরিষ্কার ক্ষমতার কাঠামো এবং নিয়মতান্ত্রিক আচরণ ভিত্তিক প্রশাসন প্রয়োজন। মনে রাখতে হবে, আমলাতন্ত্রটা হচ্ছে বৃহৎ প্রতিষ্ঠান চালানোর জন্য। ঠিক তেমনটি মনে করেন যে রাষ্ট্র কিন্তু হচ্ছে যে কি একটা আপনার প্রতিষ্ঠান, রাষ্ট্রটাও কিন্তু একটা, এই রাষ্ট্র পরিচালনা অর্থাৎ মিনিস্ট্রি পরিচালনায় কিন্তু আমলাতন্ত্রটা ব্যবহৃত হচ্ছে, সেখানেও ব্যবস্থাপনা আছে। তাহলে আমলাতন্ত্রটাও কিন্তু ব্যবস্থাপনার কি একটা তত্ত্ব। ব্যুরোক্রেসি শব্দের একটি অর্থ হলো আনুষ্ঠানিক এবং কাঠামোবদ্ধ পদ্ধতিতে সংগঠন পরিচালনা করা, যেখানে নিয়ম নীতির দায়িত্ব কর্তৃত্ব স্পষ্টভাবে নির্ধারিত থাকে। ব্যুরোক্রেসি, আপনারা দয়া করে আমলাতন্ত্র কাকে বলে এটা মনে রাখবেন, বৈজ্ঞানিক ব্যবস্থাপনা কাকে বলে এটা মনে রাখবেন, ঠিক আছে? আধুনিক ব্যবস্থাপনা কাকে বলে এই বিষয়গুলো পড়বেন। এই ম্যাক্স ওয়েবারের আমলাতন্ত্র তত্ত্বের মূল কিছু বৈশিষ্ট্য আছে, কি ফিচার্স আছে আমরা যদি দেখি। 1 নম্বরে হচ্ছে নিয়ম কানুন ভিত্তিক, রুলস এন্ড রেগুলেশন। আমলাতান্ত্রিক মানেই হচ্ছে যে কি, আপনি কোথাও গেলে এই ফাইল উঠছে, ফাইল কোথায় আছে? জয়েন্ট সেক্রেটারির কাছে আছে, এডিশনাল সেক্রেটারির কাছে আছে। কেউ সচিব মহোদয় আসুক, তারপর সিগনেচার করবে। তার মানে এই যে দাফে 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 উঠতেছে, একজনে কোনো সিদ্ধান্ত দিচ্ছে না, কিন্তু একটা হায়ারার্কির মধ্যে শুরু থেকে উপরে মন্ত্রী পর্যন্ত যাচ্ছে বা সচিব পর্যন্ত যাচ্ছে, আবার ওইখান থেকে দাফে দাফে কিন্তু কি নেমে আসতেছে। এটাকে বলা হচ্ছে যে কি নিয়ম কানুন ভিত্তিক, অর্থাৎ প্রতিটি কার্যক্রম নিয়ম অনুযায়ী পরিচালিত হবে, ব্যক্তিগত ইচ্ছায় নয়। কর্ম বিভাজন ও দক্ষতা,
কাজগুলো দক্ষতা অনুযায়ী ভাগ করে দেওয়া হয় যেন দক্ষতা বাড়ে। বিভিন্ন জনকে বিভিন্ন কাজ দিয়ে দিচ্ছে। ক্ষমতা শ্রেণী বিন্যাস, হায়ারার্কি অফ অথরিটি, অর্থাৎ প্রতিটি পদে দায়িত্ব নির্ধারিত থাকে এবং আদেশ উপরের দিক থেকে নিচে আসে। এটি কিন্তু আদেশটা আসবে উপরের থেকে আস্তে আস্তে নিচের দিকে। 4, লিখিত কাগজপত্রের ব্যবহার। প্রতিটি কাজের রেকর্ড রাখা হয় যেন স্বচ্ছতা ও জবাবদিহিতা থাকে। আচ্ছা, নৈর্ব্যক্তিকতা, ইম্পার্সোনালিটি, অর্থাৎ সিদ্ধান্ত ব্যক্তিগত অনুভূতি নয়, নিয়মের ভিত্তিতে নেওয়া হয়, অর্থাৎ স্বজন প্রীতির এখানে কিন্তু সুযোগ নাই। তাহলে আমলাতান্ত্রিক অরিজিনাল যদি আমলাতন্ত্র থাকে সেখানে কি স্বজন প্রীতির কি নাই, কোনো সুযোগ নাই। কারণ একটা সিদ্ধান্ত কিন্তু অনেকজন মিলে নিচ্ছে, যে কোনো একজন যদি কি করে দেয় নোট অফ ডিসেন্ট, অর্থাৎ আমি মানি না, তাহলে কিন্তু ফাইলটা ওইখান থেকে নেমে আসবে, আর এটা হবে না। তাহলে আপনি কয়জনকে সন্তুষ্ট করবেন? আপনি যদি কোনো কিছু যদি করতে হয়, তাহলে দেখা যাচ্ছে যে এটা সিস্টেমে যদি কলাপস না করে, তাহলে আমলাতন্ত্র কিন্তু কি ক্ষতিকর নয়। 6, যোগ্যতার ভিত্তিতে নিয়োগ। এটা হচ্ছে চাকরি পাওয়া ও পদোন্নতি হবে দক্ষতা ও পরীক্ষার মাধ্যমে, অর্থাৎ ব্যক্তিগত পছন্দের নয়। তাহলে আমাদের এখানে কিন্তু যে পিএসসি, পাবলিক সার্ভিস কমিশন, এই যে আপনারাও কিন্তু যে যাচ্ছেন, আপনারাও কিন্তু আমলা হতে যাচ্ছেন, ঠিক আছে? আপনারা পরীক্ষা দিবেন, পরীক্ষা দিয়ে কিন্তু আপনারা এই যে দেখেন কতগুলো পরীক্ষা দিবেন, প্রিলি দিবেন, রিটেন দিবেন, আপনার হচ্ছে মেডিকেল দিবেন, ভাইভা দিবেন, তারপরে রেফারেন্স আছে, এটা আছে, সব কতগুলো ধাপে, তারপরে গিয়ে না মনে করেন যে কি আপনার চাকরিটা হচ্ছে। তাহলে দেখা যাচ্ছে এখানে দেয়া হয় যোগ্যতার ভিত্তিতে। এবারে যদি আমরা দেখি যে ম্যাক্স ওয়েবার আমলাতন্ত্রটির কোনো উপকারিতা আছে কিনা, আছে। প্রতিষ্ঠানের শৃঙ্খলা ও নিয়ম প্রতিষ্ঠা করে এটা। কাজের দায়িত্ব কর্তৃত্ব স্পষ্ট এখানে। দুর্নীতি ও পক্ষপাতিত্ব এখানে রাখার সুযোগ কম। দক্ষতা ও এখানে কি পেশাদারিত্ব বাড়ে। সমালোচনা যদি দেখি আমরা, অতিরিক্ত নিয়ম কানুনে নমনীয়তার অভাব দেখা দেয়, মানবিক দিক উপেক্ষিত হয়, সৃজনশীলতা উদ্ভাবন ব্যাহত হয়, বিলম্ব ও জটিলতার সৃষ্টি হতে পারে। আমলাতান্ত্রিক জটিলতা এই জন্য বলে যে যখন আপনার কোনো সিদ্ধান্ত আসে না উপরের থেকে, ফাইল চালাচালি হয় আর কি, তখন আমরা কিন্তু এই শব্দটা বলি যে কি আমলাতান্ত্রিক জটিলতা। অর্থাৎ আমলাতন্ত্রের নিয়মেই হলো যে কি একজনের থেকে আরেকজনে যাবে আবার আসবে, এ আসতে যাইতে কোথাও যদি জ্যামে পড়ে, ফাইলটা সময় লাগে বেশি, এই সময়টাকে আমরা বলি যে কি আমলাতান্ত্রিক জটিলতা। অর্থাৎ এখানেও বলছে সমালোচনার মধ্যে আমলাতন্ত্রের যে আমলাতন্ত্র, অর্থাৎ প্রেষণার এই ব্যবস্থাপনার যে আমলাতন্ত্র তত্ত্বটা, এটার একটা বড় অসুবিধা হচ্ছে এটা বিলম্ব ও জটিলতা সৃষ্টি করে। ম্যাক্স ওয়েবারের ব্যুরোক্রেটিক তত্ত্ব প্রতিষ্ঠানের কাঠামোগত নিয়মতান্ত্রিক পরিচালনার একটি ভিত্তি। যদিও এর কিছু সীমাবদ্ধতা রয়েছে, তবে বড় জটিল সংগঠন পরিচালনায় এই তত্ত্ব আজও বাস্তবমুখী ও কার্যকরী হিসেবে বিবেচিত হয়ে থাকে সারা বিশ্ব জুড়ে। সুতরাং আমরা তিনটা কিন্তু যে তত্ত্ব পড়লাম, একটা হচ্ছে হেনরি ফিওলের অ্যাডমিনিস্ট্রেটিভ থিওরি অফ ম্যানেজমেন্ট, একটা হচ্ছে এফ.ডব্লিউ. টেইলরের সায়েন্টিফিক ম্যানেজমেন্ট থিওরি, আর একটা হচ্ছে ম্যাক্স ওয়েবারের ব্যুরোক্রেটিক ম্যানেজমেন্ট থিওরি। ঠিক আছে, ম্যানেজমেন্ট প্রসেসের আজকে অধ্যায় থেকে কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন মনে করেন যে এই যে আমরা এখানে টপিক্সটা দিলাম, এগুলো একটু পড়ে নেবেন। আমরা আছে কিছু গুরুত্বপূর্ণ আসলে এমসিকিউ নিয়ে কিন্তু যে আবার আপনাদের সামনে এসেছি। 1, ব্যবস্থাপনা চিন্তাধারা বলতে কি বোঝায়? শুধুমাত্র উৎপাদন প্রক্রিয়া, কর্মীদের ব্যক্তিগত জীবন, সংগঠন পরিচালনার নীতি ও পদ্ধতির বিবর্তন, প্রযুক্তির উন্নয়ন। এটা বুঝাই যাচ্ছে যে কি সংগঠন পরিচালনার নীতি ও পদ্ধতির বিবর্তন, ইভলিউশনটাই হচ্ছে যে কি মানবজাত, যেমন ইতিহাস, ব্যবস্থাপনার ইতিহাস, ক্রমোন্নতি ইতিহাসটাকে আমরা বলি যে ম্যানেজমেন্ট থিওরি। 2, ব্যবস্থাপনার কার্যাবলীর মধ্যে কোনটি অন্তর্ভুক্ত নয়? খেয়াল করে দেখেন, নয় বলছে কোনটি, অর্থাৎ নয়। পরিকল্পনা, সংগঠন, খেলাধুলা, নিয়ন্ত্রণ। তাহলে এই খেলাধুলা হচ্ছে যে কি এর অন্তর্ভুক্ত নয়। পরিকল্পনা, সংগঠন, নিয়ন্ত্রণ, এই তিনটা হচ্ছে ব্যবস্থাপনার কাজ। শিল্প বিপ্লবের প্রধান কারণ কি ছিল? 3 নাম্বার, কৃষি উৎপাদনের হ্রাস, প্রযুক্তিগত উদ্ভাবন ও যন্ত্রপাতির উন্নয়ন, জনসংখ্যার হ্রাস, বাণিজ্যের পতন। এটা হচ্ছে প্রযুক্তিগত উদ্ভাবন ও যন্ত্রপাতির উন্নয়ন। 4, শিল্প বিপ্লবের একটি গুরুত্বপূর্ণ পরিণতি কি ছিল?
ছোট ছোট কর্মশালা বৃদ্ধি, বৃহৎ শিল্প প্রতিষ্ঠানের উত্থান, হস্তশিল্পের পুনর্জাগরণ, কৃষি উৎপাদনের পদ্ধতি, অর্থাৎ এটা হচ্ছে বৃহৎ শিল্প প্রতিষ্ঠানের উত্থান। বৈজ্ঞানিক ব্যবস্থাপনার জনক কে? এটা হচ্ছে ম্যাক্স ওয়েবার, হেনরি ফিওল, এফ.ডব্লিউ. টেইলর, এলটন মেও। তাহলে এটা হচ্ছে কি ফ্রেডরিক টেইলর। বৈজ্ঞানিক ব্যবস্থাপনার মূল লক্ষ্য কি? কর্মীদের সন্তুষ্টি বৃদ্ধি, উৎপাদনশীলতা ও দক্ষতা বৃদ্ধি, সামাজিক কল্যাণ, পরিবেশ সংরক্ষণ। তাহলে সঠিক উত্তর হচ্ছে উৎপাদনশীলতা ও দক্ষতা বৃদ্ধি। প্রশাসনিক ব্যবস্থাপনা তত্ত্ব অর্থাৎ অ্যাডমিনিস্ট্রেটিভ থিওরি কে প্রবর্তন করেন? এটা হচ্ছে ফ্রেডরিক টেইলর, ম্যাক্স ওয়েবার, এলটন মায়ো, হেনরি ফিওল। খেয়াল করে দেখেন এখানে কিন্তু যে চারটা অপশন দেওয়া হচ্ছে, চারজনে কিন্তু চারটা থিওরি দিয়েছে। তাহলে আপনার কাজ হচ্ছে শুধু হেনরি ফিওল জানলেন এটা না, এই অপশন বাকি যারা এরা কারা, এদের কাজ কি সেটা পর্যন্ত। তার মানে আপনি যখন একটা প্রশ্ন সঠিক আনসার কিটা অর্থাৎ সঠিক উত্তরটা যেমন শিখছেন, ভুল উত্তরগুলোর সাথে কার নাম জড়িত সেটাও কিন্তু যে শিখে নেবেন, তাহলে বুঝবেন যে আপনার প্রস্তুতিটা কি হচ্ছে, সঠিকভাবে এগিয়ে যাচ্ছে। ব্যবস্থাপনার প্রাথমিক কাজ কি? সংগঠন, পরিকল্পনা, নির্দেশনা এবং নিয়ন্ত্রণ। আমরা জানি পরিকল্পনা। ম্যাক্স ওয়েবারের মতে একটি ব্যুরোক্রেটিক সংগঠনের বৈশিষ্ট্য কি? সেটা হচ্ছে ব্যক্তিগত সম্পর্কের উপর ভিত্তি, স্পষ্ট নিয়ম কানুন ও কর্তৃত্ব কাঠামো, অনিয়মিত সিদ্ধান্ত গ্রহণ, স্বেচ্ছাচারিতা। তাহলে এটা হচ্ছে স্পষ্ট নিয়ম কানুন ও কর্তৃত্ব কাঠামো, অর্থাৎ মানে ব্যুরোক্রেটিক যে সংগঠন, অর্গানাইজেশন বা আমলাতন্ত্র, সেটার মধ্যে কিন্তু সবাই জানে কোন ফাইলটা কে অনুমোদন করবে, এটা কিন্তু জানে কার কর্তৃত্ব কতটুকু, ক্ষমতা কতটুকু, এবং হচ্ছে যে এই পুরো বিষয়টা কিন্তু নিয়ম কানুনটা কি এটা কিন্তু কি সুনির্দিষ্ট। 10, ব্যুরোক্রেসির একটি মূল বৈশিষ্ট্য হচ্ছে ব্যক্তিগত পছন্দে নিয়োগ, নিয়মিত নিয়ম কানুনের অভাব, তারপরে স্বেচ্ছাচারিতা, সি দক্ষতার ভিত্তিতে নিয়োগ। তাহলে উত্তর হচ্ছে সি দক্ষতার ভিত্তিতে নিয়োগ। 11, হেনরি ফিওলের 14টি ব্যবস্থাপনা নীতির মধ্যে কোনটি অন্তর্ভুক্ত? তাহলে আপনার ব্যক্তিগত স্বার্থের অগ্রাধিকার, বি আদেশের ঐক্য, সি স্বেচ্ছাচারিতা, ডি হচ্ছে অনিয়মিত নিয়ন্ত্রণ। এটা হচ্ছে আদেশের ঐক্য। বৈজ্ঞানিক ব্যবস্থাপনার একটি প্রধান উপাদান হচ্ছে সময় ও গতি নিয়ন্ত্রণ, কাজের বৈচিত্র্য, ব্যক্তিগত সম্পর্ক, স্বেচ্ছাচারিতা অর্থাৎ সময় ও গতি অধ্যয়ন। শিল্প বিপ্লবের সময় কোন খাতে সবচেয়ে বেশি পরিবর্তন দেখা দেয়? কৃষি, শিল্প উৎপাদন, শিক্ষা, স্বাস্থ্য। এটা হচ্ছে শিল্প ও উৎপাদন। ব্যুরোক্রেটিক তত্ত্বের একটি দুর্বলতা কি? অতিরিক্ত নমনীয়তা, মানবিক দিকের উপেক্ষা, দ্রুত সিদ্ধান্ত গ্রহণ, উদ্ভাবনের উৎসাহ। তার মানে এটা হচ্ছে মানবিক দিকের উপেক্ষা, মানে যে এখানে কোনো স্বজনপ্রীতির কি কোনো সুযোগ নাই। 15, বৈজ্ঞানিক ব্যবস্থাপনার একটি সমালোচনা হলো মানবিক দিকের উপর অতিরিক্ত জোর, প্রযুক্তির উপর নির্ভরতা, কর্মীদের স্বাধীনতা বৃদ্ধি, সামাজিক দিকের উপেক্ষা। ব্যবস্থাপনার শেষ কাজ কি? পরিকল্পনা, আছে সংগঠন, নিয়ন্ত্রণ, প্রেষণা। সঠিক উত্তর হচ্ছে নিয়ন্ত্রণ। ব্যুরোক্রেসির বৈশিষ্ট্য কি? ব্যক্তিগত সম্পর্কের উপর জোর, স্পষ্ট নিয়ম কানুন, অনিয়মিত নিয়ন্ত্রণ, স্বেচ্ছাচারিতা। এটা হচ্ছে যে স্পষ্ট নিয়ম কানুন। 18, বৈজ্ঞানিক ব্যবস্থাপনার একটি মূল নীতি হচ্ছে কি? ব্যক্তিগত পছন্দে কাজের পদ্ধতি নির্বাচন, কাজের বৈচিত্র্য, সি সর্বোত্তম পদ্ধতির নির্বাচন, স্বেচ্ছাচারিতা। তাহলে এটার উত্তর হচ্ছে সর্বোত্তম পদ্ধতির নির্বাচন। ব্যবস্থাপনার চিন্তন কাজ কোনটি? পরিকল্পনা, সংগঠন, নিয়ন্ত্রণ, প্রেষণা। মনে রাখতে হবে যে ব্যবস্থাপনার চিন্তন কাজ হচ্ছে পরিকল্পনা, আর বাকি 5, 6টা 7টা যে কাজে হোক সেগুলো হচ্ছে আসলে যে ডুইং জব। তাইলে পরিকল্পনা হচ্ছে থিঙ্কিং জব, আর
সংগঠন, কর্মী সংস্থান, নির্দেশনা, প্রেরণা, সমন্বয় সাধন এবং নিয়ন্ত্রণ, এই কাজগুলো হচ্ছে ডুইং জব, এগুলো করতে হয়। আর পরিকল্পনা হচ্ছে যে ভাবিয়া করিও কাজ। 20 ব্যুরোক্রেটিক তত্ত্বের একটি বৈশিষ্ট্য কি, অর্থাৎ ব্যক্তিগত সম্পর্কের উপর ভিত্তি, স্পষ্ট কর্তৃত্ব কাঠামো, অনিয়মিত নিয়ন্ত্রণ, স্বেচ্ছাচারিতা, এটা হচ্ছে স্পষ্ট কর্তৃত্ব কাঠামো। তাহলে সুপ্রিয় পরীক্ষার্থী বৃন্দ, ক্যান্ডিডেটস বৃন্দ, সময় আসলে যে বিদ্যুৎ গতিতে চলে যাচ্ছে, মনে রাখতে হবে যে সময় চলে যাওয়া মানে আমার সুযোগ চলে যাওয়া। সময়ে যত ব্যবহার করা তার মানে আমি সুযোগের কি করলাম, সর্বোত্তম ব্যবহার করলাম। যতটুকু সময় আছে আপনারা শুধু এই যে আমরা কনসেপ্টগুলো কিন্তু যে দিয়ে যাচ্ছি, এই কনসেপ্টগুলো আপনি যদি একবার যদি হেডফোন দিয়ে যদি এটা শুনেন, হ্যাঁ, আপনি কিন্তু যে বুঝে যাবেন যে ওইখানে কি আপনার মনে যদি কোনো প্রশ্ন জাগে, সেই বিষয়টা নিয়ে বইগুলো আপনারা একটু ঘেঁটে দেখুন, এবং হচ্ছে এগুলো নিয়ে আরও বিস্তারিত কিন্তু অনেক কিছু আছে। আপনারা ঠিক পত্রিকাটা যেভাবে পড়েন ঠিক ওইভাবে আপনার এফডব্লিউ টেইলরের আপনার বৈজ্ঞানিক ব্যবস্থাপনা তত্ত্বটা একটু পড়ুন, এটা সম্পর্কে আপনার হেনরি পিওলের যাবতীয় এটার আলোচনা, সমালোচনা, সুবিধা অসুবিধা, বৈশিষ্ট্য, মূল বৈশিষ্ট্য কি, অবদান কি, এগুলো নিয়ে মনে করেন যে আপনার পড়ুন। তার বইগুলোর নাম কি এটা পড়ুন। আর হচ্ছে যে এফডব্লিউ টেইলরের বৈজ্ঞানিক ব্যবস্থাপনায় কি আছে, হেনরি পিওলের প্রশাসনিক ব্যবস্থাপনায় কি আছে, ম্যাক্স ওয়েবারের ব্যুরোক্রেটিক থিওরিতে কি আছে, শিল্প বিপ্লব কোথায় হয়েছিল, সংগঠিত হয়েছিল, এগুলো নিয়ে আরও বিস্তারিত আছে। আপনি পড়তে পড়তে হচ্ছে কি সব কিছু মাথায় নিয়ে রাখেন, প্রশ্ন যেভাবেই হোক আপনারা উত্তর দিতে পারবেন। কারণ ব্যবস্থাপনা আপনারা 6 বছর পড়ে এসে, 5-6 বছর পড়ে এসে আপনি উত্তর দিতে পারবেন না। আর ইন্টারমিডিয়েট ধরলে তো হচ্ছে কি 8 বছর ধরে আপনি কিন্তু কি এই ব্যবস্থাপনাটা পড়ছেন। আমি এটা বিশ্বাস করি না ইনশাল্লাহ। কিন্তু লাইভ এমসিকিউর এই প্রচেষ্টাটা হচ্ছে যে কি আপনাদেরকে আসলে যে এটাকে একটু কিছু মোবিলাইজ করা, আপনাদের প্রস্তুতিটাকে আরো কিছুটা ত্বরান্বিত করা, প্রস্তুতির সাথে কিছু মশলা যোগ করা, যেতে আপনারা কি হন, কিছুটা গিয়ার আপ হন এবং হচ্ছে কনফিডেন্ট হন। তো সেই প্রচেষ্টায় কিবরিয়া স্যার আপনাদের সাথে আছে ইনশাল্লাহ। আমরা আমাদের সাজেশন ভিত্তিক একটা ক্লাস নিব, সেখানে আসলেই যে আপনারা আরো কি কি চান, কি কি জানতে চান, সেই বিষয়গুলো আপনারা যে কোনো ইয়ার কমেন্টে লিখবেন। আমাদের মডারেটর টিম সেগুলো হয়তো আমাকে সাপ্লাই করবেন, দিলে আমি সেগুলোর ভিত্তিতে কি আপনাদের জন্য সাজেশন ভিত্তিক ক্লাসটা সাজাবো আর কি। তো যে সময়টুকু আছে এই সময়টুকু আমরা সর্বোত্তম সদ্ব্যবহার করি। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আপনার জন্য দোয়া এবং শুভকামনা সবসময়। আল্লাহ হাফেজ।